তো চলুন শুরু করি ঘটনাটি। তো ওয়াদুদুল ইসলাম ভাই বর্তমানে দুবাইতে রয়েছেন। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নের একটি গ্রামে। সঙ্গত কারণে উনি ওনার গ্রামের নামটি প্রকাশ করেন নাই। ওনার আগের যে ঘটনাটি ছিল সেই ঘটনাটি যারা শুনেছেন সেখানে মহাদেব টিলা এবং কালীগজিয়া টিলার নাম ছিল। তো এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে এই ঘটনাটি কালীগজিয়া টিলাকে কেন্দ্র করে। ঘটনাটি ঘটেছিল 2020 সালের জুন অথবা জুলাই মাসের দিকে। তখন কিন্তু করোনার একদম পিক টাইম চলছে। ওনাদের যে গ্রামটা এটা মধুপুর চা বাগানের পাশেই অবস্থিত। মধুপুর চা বাগান পার হয়ে পূর্ব দিকে বিশাল এলাকা নিয়ে পাহাড়। তো ওনাদের গ্রামের ছেলেরা মাঝে মধ্যেই ওইদিকে যেত, অনেকে গরুর জন্য ঘাস কাটতে যেত, আবার ওইদিকে লেবু, তারপরে কাঁঠাল, আনারস এগুলোর গাছ তো ছিলই, সেখান থেকে এগুলো সংগ্রহ করতে যেত। এছাড়া অনেক কাঠের গাছ ছিল যেগুলো অনেকে কেটে ফেলতো। আর এই গাছ কাটা রোধ করার জন্য কিন্তু ফরেস্ট অফিস থেকে রেগুলার কিছু লোক নিয়োগ করা ছিল। তারা প্রতিনিয়তই এগুলো পাহারা দিতেন, যারা গাছ কাটতে যেত তাদেরকে ভাগিয়ে দিতেন। আর অন্যান্য কাজও মানুষ যেত। এই যে ওয়াদুদ ভাই উনিও কিন্তু মাঝে মধ্যেই বন্ধু বান্ধবদের নিয়ে ওদিকে ঘুরতে যেতেন। তো 2020 সালের ওই সময় কি হয়, বন বিভাগের লোকেরা আশেপাশের কিছু গ্রামের লোকদেরকে খবর দিয়ে বলেন যে এখানে তো অনেক জঙ্গল হয়ে গেছে, জঙ্গলগুলো তো কেটে সাফ করার দরকার। তো আমরা যে কাজটা করতে চাই সেটা হচ্ছে যে এখানে নতুন করে চারা রোপণ করতে চাই জঙ্গল সাফ করে। আপনারা যারা জঙ্গল কাটার কাজে আগ্রহী তারা নিজ নিজ দা কুড়াল যা আছে সেগুলো নিয়ে চলে আসবেন। প্রতিদিন নগদ 200 টাকা করে দেওয়া হবে এবং যে যতটুকু কাটবেন গাছপালা জঙ্গল এগুলো লাকড়ির জন্য বাড়িতে নিয়ে যেতে পারবেন। তো এটা শোনার পর লোকজন তো খুশি হয়, কারণ হচ্ছে লাকড়ির কাঠের জন্য তারা এমনিতেই বিভিন্নভাবে ছল চাতুরির আশ্রয় নিয়ে সেখানে গিয়ে এগুলো কাটাকাটি করতেন। এখন যেহেতু ফরেস্ট অফিস থেকেই বলে দেওয়া হয়েছে কাটার জন্য, এই জন্য সুযোগও পাওয়া গেল, সেই সাথে নগদ 200 টাকাও পাওয়া যাবে। এই জন্য অনেকেই সেখানে গাছ কাটতে এবং জঙ্গল সাফ করতে আগ্রহী হয়েছিলেন। এই যে ওয়াদুদ ভাইদের যে গ্রাম, ওই গ্রাম থেকেও 5-6 জনের একটা গ্রুপ রেডি হয়ে যায়। তো ওই গ্রুপে যারা ছিলেন তাদের নাম হচ্ছে সাজু, লিমান, তোফায়েল, হাসান, ইমরান। এদের প্রত্যেকেরই বয়স ছিল 15 থেকে 20 বছরের ভেতরে। তো সবাই চিন্তা করেছে যে নগদ টাকাও পাবো, তাছাড়া জঙ্গল কেটে নিয়ে আসলে তো রান্নার জন্য লাকড়িও হবে, ভালোই তো। অন্য সময় তো আর কাটা যায় না, বন বিভাগের লোকরা সবসময় পাহারা দিয়ে রাখে। তো তারা গিয়ে যখন জঙ্গলের এই গাছ কাটা শুরু করে, কিছুক্ষণ কাটার পর একজন দেখতে পায় পাহাড়ের একটি টিলা, যে টিলার নাম হচ্ছে কালীগজিয়া টিলা, ওইটার মাঝখানের একটা অংশ, ঢালু অংশ, সেখান দিয়ে একটা লম্বা শেকড় বের হয়ে এসেছে, গাছের একটা শেকড়। ওই শেকড়ের মধ্যে বিশাল বড় একটা মৌচাক। যারা পাহাড়ে আছেন বা পাহাড়ে যারা গিয়েছেন কখনো, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে অনেক সময় গাছের শেকড়গুলো মাটি থেকে বাইরে বেরিয়ে থাকে, কারণ ওখানে তো সব ঢালু। ওই ঢালুর ভেতর দিয়ে অনেক সময় শেকড় লম্বা হয়ে ফাঁকা বা শূন্য স্থানে বেরিয়ে থাকে। তো ওইরকম একটা শেকড়ের সাথে বিশাল বড় একটা মৌচাক ছিল। তো এটা ওরা দেখেছে, বিশেষ করে এই যে গ্রুপের নামটা বললাম, ওরা ওখানে গিয়েছে, দেখেছে। এখন তারা চিন্তা করেছে এটা তো বিশাল বড় একটা মৌচাক, এখন তো আরো অন্যান্য লোক এদিকে আসবে, এটা দেখে ফেললে তো এটা কেটে ফেলবে, মধু নিয়ে যাবে, তাহলে তো কেমন হয়ে গেল না। ওরা এটা দেখলো আরেকজন ভেঙে নিয়ে যাবে। ওরা একটা পরামর্শ করে। পরামর্শটা হচ্ছে একজনকে ওখানে রেখে দেয় যে খবরদার এদিকে কাউকে আসতে দিবি না, তাহলে কিন্তু এই চাক দেখে ফেলবে, মধু কেটে নিয়ে যাবে। আমরা অন্যদিকে জঙ্গল সাফ করতেছি, এদিকে আমরা অন্যদিকের লোকজনকে আসতে দিব না, আমরা বলবো যে এইটুকু আমরা কাটছি, তোমরা অন্যদিকে যাও, এভাবে ভাগিয়ে দেব। আর সমস্যা হলো যে ওরা কেউই এই মৌচাক কাটতে জানে না। আর দিনের বেলা মৌচাক ভাঙাটা বেশ ঝুঁকিপূর্ণ, ওদের কাছে ওই ধরনের কোনো ম্যাটেরিয়ালসও ছিল না যেটা ইউজ করে ওরা কাটবে, মৌমাছির কামড় খেতে হবে। তো সাজু বলল যে আমরা রাতের বেলাটা ভাঙবো, দেখেই তো গেলাম এটা কোথায়। এখানে একটা কথা, সেটা হচ্ছে এই মৌচাক ভাঙায় ওই গ্রামের খুব প্রবীণ একজন মুরব্বী, যিনি এইটাতে খুবই পারদর্শী ছিলেন, তার নাম হচ্ছে আলী। সবাই ওনাকে আলী দাদু বলেই ডাকতো আর কি। তো ওনার কাছে সবাই গেল পরবর্তীতে এসে আর কি, ওই জঙ্গল সাফ করার একটা পর্যায়ে তারা যখন কাজ শেষ করে ফেলেছে। আর এই যে আলী দাদু, উনি কিন্তু মৌচাক ভাঙায় এতটাই পারদর্শী, উনি মৌচাকের কাছে গেলেই কোন জায়গাটাতে রানী মৌমাছি আছে সেটা বুঝতে পারতেন। রানী মৌমাছিটাকে উনি আটকে ফেলতেন।
আর রানী মৌমাছিকে আটকে ফেললে অন্য মৌমাছিগুলো নাকি কামড় দিতে আসে না। এরপরে উনি রানী মৌমাছিটিকে ছেড়ে দিতেন যখন মৌচাক কাটা হয়ে যেত। তো এইভাবে উনি মৌচাক কাটতে খুবই পারদর্শী ছিলেন। তো ওই আলী দাদুর কাছে গিয়ে ওনারা তো বলেছেন যে এই ব্যাপার দাদু, তোমাকে এটা কাটতে হবে। উনি বলেছেন কোথায় এই জিনিসটা, তোরা কোথায় দেখেছিস? তখন তো ওনারা বলছেন যে এটা তো কালীগজিয়া টিলার একটা জায়গায়। কোন জায়গায়? কালীগজিয়া টিলার একটা জায়গায়। ওরে বাপরে, ওইখানে তো যাওয়া যাবে না, ওইখানে সমস্যা আছে, ওই জায়গাটা দোষের। আর রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলা তো আমি কাটতে যেতে রাজি না। এই যা তো যা, এইসব ঝামেলা করিস না। কিন্তু ওরা তো নাছর বান্দা, আলী দাদুকে রাজি করিয়েই ছাড়বেন। এর মধ্যে আরো 3-4 জন এসে যোগ দিলেন, তাদেরই বন্ধু বান্ধব। আলী দাদুকে অনেক অনুরোধ করছেন, আলী দাদুও তাদেরকে আসলে বোঝাতে পারছেন না। 15 থেকে 20 বছর বয়সী এই কিশোরদেরকে কিভাবে বোঝাবেন? ওরা তো তরুণ, টকবগে, তাদের রক্ত, কোনো ভয় তো ওদের আসলে কাবু করতে পারে না। একটা পর্যায়ে আলী দাদু বিরক্ত হয়ে বলেন, আচ্ছা ঠিক আছে, যা কাটবো, তবে এখন না। আমরা আসরের নামাজ পড়ে বের হব, ওইখানে গিয়ে মাগরিবের নামাজ একসাথে জামাতে আদায় করব। এরপর ওইটা কাটবো এবং এশার আজানের আগেই আমাদেরকে বাড়িতে ফেরত আসতে হবে, কারণ বারবার বলছি জায়গাটা কিন্তু ভালো না। তো সকলে সম্মত হয়, ঠিক আছে, দাদু যেটা বলবে ওইটাই। আসরের পরপরই ওনারা বেরিয়ে যান নামাজ পড়ে। ওইখানে গিয়ে একটা ছড়া আছে, মানে ছড়া, ঝর্ণা বা নদীর মতো, তো ওটাতে অজু করেন। অজু করে মাগরিবের আজান ওইখানে দিয়ে একসাথে সবাই জামাতে মাগরিবের নামাজ আদায় করেন। এরপর দাদু ওই মৌমাছির চাকের দিকে যান, গিয়ে দেখেন বিশাল বড় একটি মৌচাক। উনি দেখেই বলেন এখানে 2 থেকে 3 লিটারের মতো মধু আছে। যেহেতু ওনার একটা পূর্ব থেকে অভিজ্ঞতা ছিল, দেখলেই বুঝতে পারেন যে কি পরিমাণ মধু এখানে থাকতে পারে। এদিকে ওনারা প্রস্তুতি নিয়েছেন, বাঁশের মধ্যে কাপড় পেঁচিয়ে কেরোসিন ভিজিয়ে আগুন লাগিয়ে দিয়েছেন। যখনই ওই মৌচাকের কাছে আগুনটা নেবেন, তখনই সকলেই একসাথে শুনতে পায় কেউ মনে হচ্ছে জোরে জোরে শ্বাস নিচ্ছে, কেউ অনেক জোরে জোরে এবং দ্রুত শ্বাস নিলে কেমন শব্দ হয় ওই রকম। আরো মনে হচ্ছে তাদের প্রত্যেকের কানের মধ্যেই কেউ সাপের মতো হিস হিস শব্দ করছে। আলী দাদুর এই ধরনের অভিজ্ঞতা কিন্তু পূর্বেই ছিল। সবাই ভয় পাবে এই চিন্তা করে উনি আসলে বলেন যে এই ছেলে পেলে এগুলা কিছু না, আমাদের পাশে মনে হচ্ছে বড় কোনো আলোদ হবে। আলোদ হলো সাপ, স্থানীয় ভাষায় ওখানে আর কি সাপকে আলোদ বলা হয়। আর স্থানীয় ভাষায় ওই আলোদ যেই সাপটা, ওইটার যে জাত, ওইটাকে খইয়া গোখরা বলে আর কি। তো যাই হোক, উনি বলেন যে তোরা সবাই দোয়া দুরূদ পড়তে থাক, আমি দেখছি বিষয়টা। এরপর উনি মনে মনে কি যেন পড়লেন এবং চারদিকে ফু দিয়ে দিলেন এবং সালাম দিয়ে বললেন, তুমি যেই হও না কেন, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, নিশ্চয়ই তুমি আল্লাহরই সৃষ্টি, তাহলে আমাদের কোনো ক্ষতি করো না। আমরা তোমার কোনো ক্ষতি করছি না, তুমিও আমাদের কোনো ক্ষতি করো না। তুমি তোমার মতো থাকো, তোমার পথে যাও, আমরা আমাদের মতো করে এখনই আমাদের পথে চলে যাচ্ছি। তারপর এই আলুই দাদু ওনার হাতে যে মশালটা ছিল, যেটা দিয়ে উনি ওই মৌচাকের কাছে যেতে গিয়েছিলেন, কেবল তখনও যান নাই, ওই আলী দাদু ওই মশালটা সামনে রেখে আগাতে থাকেন এবং ধীরে ধীরে পাহাড় থেকে নেমে পড়েন। যতক্ষণে ওনারা নেমেছেন, প্রত্যেকেই কিন্তু শুনেছেন ওই সাপের মতো হিস হিস শব্দটি আরো প্রকটভাবে ওনাদের কানের কাছে এসে লাগছে। মনে হচ্ছে কোনো একটা ভয়ঙ্কর অশরীরী ওনাদের সাথেই পিছু পিছু আসছে। ওনারা পাহাড় থেকে নেমে আসার পর আলী দাদু সূরা পড়ে সকলের শরীরে ফু দিয়ে দিলেন এবং শরীর বন্ধ করে দিলেন। সবাইকে বললেন, এবার সবাই নিচের দিকে চেয়ে একদম বরাবর হাঁটতে থাকো, কেউ কিন্তু পিছনে তাকাবে না। আর বাড়িতে গিয়ে এগুলো এখনই কাউকে বলার দরকার নাই, সবাই গোসল করে ঘরে ঢুকবা। সাবধান, গোসলের আগে কেউ কিন্তু ঘরে ঢুকবে না, তাহলে কিন্তু বিপদ হতে পারে। তো ওনারা শরীর বন্ধ করার সাথে সাথেই একটা অদ্ভুত জিনিস দেখতে পেলেন। পিছন দিকে তাকানো লাগে নাই, ওনারা দেখতে পেলেন পাশেই মনে হচ্ছে বিশাল আকৃতির কোন একটা লম্বা জিনিস জঙ্গলকে সরিয়ে উপর দিকে উঠে যাচ্ছে। অনেক সময় দেখা যায় বিশাল আকৃতির কোন একটা জিনিস যদি ঝোপের মধ্যে দিয়ে যেতে থাকে, তাহলে যেই জায়গা দিয়ে যায় ওই জায়গার ঘাস বা গাছগুলো দেবে যেতে থাকে এবং বোঝা যায় যে কোন দিক দিয়ে যাচ্ছে। মশালের আলো ছাড়াও কিন্তু চাঁদের আলো ছিল, সেটাতে ওনারা স্পষ্টভাবে দেখতে পেয়েছিলেন কোন ভয়ঙ্কর লম্বা একটা জিনিস। বোঝাই যাচ্ছে এটা বড় কোনো সাপ হতে পারে, কিন্তু অনেক বড় আকৃতির সেটা। ওইটা পাহাড়ের উপর দিকে উঠে যাচ্ছে এবং যে দিক দিয়ে যাচ্ছে ওই জায়গাগুলো নড়াচড়া করছে
আর একদম সামনের দিকে যে গাছগুলো আছে মনে হচ্ছে ওগুলো ভেঙে যাচ্ছে। এইভাবেই ওই জিনিসটা উপর দিকে উঠে যাচ্ছে। এইটা দেখে সকলেই তো ভয় পান, কারণ সকলেই তখন বুঝতে পেরেছেন এই জিনিসটা এতক্ষণ তাদের পিছু পিছু নিচে নেমে এসেছে। এই জিনিসটা যদি তাদের সাথে সাথে বাড়িতে যেত তাহলে কি বিপদ হতো। তো যাই হোক, সকলে বাড়িতে চলে যায়। আলী দাদুর পরামর্শ অনুযায়ী সকলেই গোসল করে ঘরের মধ্যে ঢুকে পড়ে। পরদিন এরা আবার এসে আলী দাদুকে এই বিষয়টা ব্যাখ্যা করতে বলেন। দাদু বলো তো আসলে ব্যাপারটা কি? তখন আলী দাদু বলেন যে শোন, এই জায়গাটা আর বিশেষ করে টিলাটা, এই কালীগজিয়া টিলাটা অনেক আগে থেকেই দোষের, এখানে অনেক সমস্যা আছে। আমাদের পূর্বপুরুষরা বলছেন যে এইখানে সাপরূপী ভয়ঙ্কর একটা জিন থাকে। এটা কারো ওইভাবে কোনো ক্ষতি করে না, যদি না ও বিরক্ত হয়। ওকে বিরক্ত করলে ক্ষতি করে, বিশেষ করে কেউ যদি রাতের বেলা ওই দিকটাতে যায় কোনো কারণে, তাহলে এই সমস্যাটা হয়। আবার অনেকে দেখা যায় যে কোনো কিছু কাটাকাটি করছে, সন্ধ্যা নেমে গেছে, তখনও সে ওখান থেকে যায় নাই, তখন তার বিপদ হয়। এর মধ্যে আলী দাদু একটি ঘটনা বলেন, সেটা হচ্ছে যে বহুদিন আগে এই ধরনের কিছু ঘটনা শোনা যেত। তখন ওই পাহাড়ে মানুষ ছন কাটার জন্য যেত। বেশ কিছু মানুষ মারা গিয়েছিল। যখন দেখা গেল রাত হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, এরপর লোকজন মশাল নিয়ে তাকে খুঁজতে যায়। পরবর্তী দেখা যায় ওই যে পাশে যে ছড়াটা রয়েছে, যেই ছড়াতে ওনারা অজু করেছিলেন, তো ওই ছড়ার ওখানে বালুর মধ্যে মাথাটা গেড়ে রাখা। এই ধরনের ঘটনা নাকি বেশ কয়েকবার ঘটেছে। তবে এখন আশেপাশে অনেক ঘরবাড়ি হয়ে গেছে, চারদিকে আলোকিত হয়ে গেছে, এখন এই ধরনের ঘটনা খুব একটা দেখা না গেলেও রাতের বেলা ওই দিকটাতে গেলে এখনো ভয়ঙ্কর ওই সাপরূপী জিনের মুখোমুখি অনেকেই হয়ে থাকেন। আলী দাদু এটাও বলেন, ওনারা যেহেতু ওইখানে ওই মৌমাছির চাকে আর আগুন দেন নাই, দ্রুত ওখান থেকে নেমে এসেছিলেন, আর মাগরিবের সালাত ওখানে আদায় করেছিলেন, আর ওই জিনটাকে সালাম দিয়েছিলেন, শরীর বন্ধ করে চলে এসেছিলেন, এই জন্য ওই অবয়বটা আর ওনাদের সাথে আসে নাই, ওখান থেকে ফেরত চলে গেছে। যদি আসতো তাহলে ভয়ঙ্কর বিপদ হতো। কালীগজিয়া টিলায় এখনো ওই ভয়ঙ্কর সাপটি রয়েছে। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম তপু। ওনার বাড়ি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি শহরেই। উনি ঢাকার একটি নামকরা কলেজে লেখাপড়া করছেন। এসএসসি পাশ করার পরে উনি ঢাকাতে চলে আসছেন, আর সেখানেই একটি মেসে থেকে লেখাপড়া করছেন। মাঝে মাঝে বাড়িতে যান। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল, আর এই ঘটনার সাক্ষী ওনার এক ছোট ভাই। 2024 সালের নভেম্বরের শেষ দিকে, যখন শীতের সময়, তখন উনি বাড়িতে গিয়েছিলেন। সাধারণত 7:30 বা 7:45 দিকে, তখন কিন্তু রাত। শীতের সময় কিন্তু এই সময়টাতে এশার আজান দিয়ে দেয়, অনেক মসজিদে নামাজও হয়ে যায়। তো এমন একটা সময়ে ওনার এক ছোট ভাইকে নিয়ে উনি হাঁটতে বের হয়েছেন। তো ওনারা যেই পথ দিয়ে হাঁটা শুরু করেছেন, ওই জায়গাটার নাম হচ্ছে চামটা। চামটা থেকে হাঁটতে হাঁটতে ওনারা তালপট্টি নামক একটা স্থানে যাবেন। বেশ অনেকটা পথ। ওই পথ দিয়ে যদি ওনারা ঘুরে ঘুরে হাঁটেন, তাও 7-8 কিলোমিটার হাঁটতে হবে। তো ওনারা ওই রকম হাঁটার জন্যই বের হয়েছিলেন, দুজন মিলে হাঁটছেন, গল্প করছেন। তো চামটা যেই এরিয়াটা, ওইটার প্রায় 6-7 কিলোমিটার হেঁটে ফেলেছেন, আর অল্প কিছু পথ আছে যেখান দিয়ে গেলে তালপট্টি নামক একটা স্থান পড়বে, ওইখান থেকে ওনাদের বাড়ি আমার কাছে। তো হাঁটছেন, বিভিন্ন গল্প তো করছেন। হঠাৎ করেই পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠে ডাক ভেসে আসে। তাকে ডাকে, তপু, এই তপু, দাঁড়া দাঁড়া, আগাস না দাঁড়া, ওখানেই দাঁড়াই থাক। তো এই ডাক শুনে উনি দাঁড়িয়েছেন। এই ডাকটা ওনার সাথে যে ছোট ভাই ছিল সেও শুনেছে। এদিকে এই তপু ভাই দেখছেন, মনে হচ্ছে দূর থেকে একটা অবয়বটা একদম স্বাভাবিক মানুষের মতোই, একটা নারী অবয়ব, কারণ কণ্ঠটা একটা নারী কণ্ঠ ছিল, আর কণ্ঠটা ওনার পরিচিতও ছিল, যদিও বা বেশ কিছু মাস তার সাথে দেখা সাক্ষাৎ হয়নি। তো ওই অবয়বটা তাকে ডাকছে, তপু এদিকে এদিকে। তো উনি এগিয়ে যান। ওইখানে ওনার ছোট ভাই দাঁড়ানো, যেই জায়গাটাতে দুইজন একসাথে ছিলেন আর কি, ওখান থেকে আবার পেছন দিকে হেঁটে গিয়েছেন। গিয়ে দেখেন যে ওনারই স্কুল জীবনের এক বান্ধবী ওখানে দাঁড়ানো, সেই মূলত তপু ভাইকে ডাক দেয়। তো তপু ভাইয়ের মাথায় কিন্তু তখন এইটা কাজ করে নাই যে এত রাতের বেলা, বিশেষ করে এই শীতের সময়, তখন রাত কয়টা বাজে, 9:30 একটু বেশি বাজে, কিন্তু ওই রকমের একটা মফস্বল এরিয়ার পাশে, যেটা গ্রাম্য এলাকা, সেখানে রাত 9:30 পরে কোনো একটা মেয়ে
তাও আবার যেই মেয়েটাকে উনি দেখেছেন, তার যে বান্ধবী, সে একটা কনজারভেটিভ মুসলিম পরিবারের, মানে রক্ষণশীল মুসলিম পরিবারের একটা মেয়ে যে পর্দা করে, তার তো এই সময় বের হওয়ার কথা না, এটা কিন্তু ওনার মাথায় আসে নাই। তার সাথে দেখা, জিজ্ঞেস করছে কিরে কেমন আছিস, ভালো। তারপর ওই মেয়েটা বলছে যে তোকে দেখলাম যে আরেকজনের সাথে ওই দিক দিয়ে যাচ্ছিস, তো ওই পথটা তো ভালো না, ওই দিক দিয়ে যাস না, যেই পথ দিয়ে আসছিস ওই দিক দিয়ে যা। তখন এই যে তপু ভাই, উনি বলেন যে আরে এই পথ দিয়ে তো আমার আর অল্প পথ হাঁটতে হবে, আর উল্টো দিক দিয়ে গেলে আবার এই 6-7 কিলোমিটার হেঁটে হেঁটে আমাকে বাসায় যেতে হবে। আর এখন এতটা পথ হাঁটার মতো শরীরে এনার্জি নাই, আর আমি আসার সময় মানিব্যাগও নিয়ে আসি নাই, গেলে তো অটো রিক্সায় যেতে হবে, আর এখন অটো রিক্সা দিক দিয়ে আসবেও কিনা জানি না, আর আমার কাছে তো টাকাও নেই যে আমি যাব, আমার এই পথ দিয়েই যেতে হবে। তো কথাবার্তা হচ্ছে যে কিরে ঢাকায় কোথায় ভর্তি হয়েছিস, কেমন কি লেখাপড়ার অবস্থা কি। এদিকে উনিও জিজ্ঞেস করছেন তোর কি অবস্থা। সেই মেয়েটাও বলছে হ্যাঁ আমার চলছে, সমস্যা নাই, ভালোই চলছে, সবকিছু ঠিকঠাক আছে। এই কথাবার্তার একটা পর্যায়ে এই যে তপু ভাই, উনি খেয়াল করে ওনার সাথে ছোট ভাইটা আসছে, ওই যে একটু দূরে দাঁড়ানো, সে তো একটু ব্যাক সাইডে এসে কথা বলা শুরু করেছে আর কি। তো ওই ছেলেটা তপু ভাইয়ের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হচ্ছে তার চেহারায় একটা ভয়ের এক ভাব ফুটে উঠেছে, এবং একদম স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে, নড়াচড়া নাই, মনে হচ্ছে সে জমে ফ্রিজ হয়ে গেছে। তপু ভাই চিন্তা করেছে যে তার যেহেতু সিনিয়র, তার বান্ধবীর সাথে কথা বলছে, আর সেই বান্ধবী তো তারও সিনিয়র, এই জন্য চুপচাপ আছে সম্মানের খাতিরে। তো অনেকক্ষণ কথাবার্তা, একটা পর্যায়ে যখন কোনোভাবেই তপু ভাই ওই রাস্তা আসলে ছাড়তে নারাজ, মানে যেই রাস্তা দিয়ে যাচ্ছেন ওই রাস্তা ছাড়তে নারাজ, ওই রাস্তা দিয়ে তাকে যেতেই হবে আর কি, তার উপায় নাই। তো এখন আবার সেই 6-7 কিলোমিটার কে হাঁটবে এই শীতের রাত্রে। ওই যে মেয়েটা, সেই মেয়েটা বারবার বলছে ওই পথে বিপদ আছে। বিপদ কি, এলাকার ছেলে, কে আসবে, কে ছিনতাই করবে, আর আছেই বা কি কাছে, কিছু তো নাই, মানি ব্যাগ নাই, মোবাইল নাই, তুই নেবেটা কি, বুঝতে পারছেন না আসলে তপু ভাই যে ব্যাপারটা কি। তারপর ওই মেয়েটা বলে কি, আচ্ছা তুই যেহেতু যাবি চল এগিয়ে দিয়ে আসি, আর তোর ছোট ভাইকে সামনে হাঁটতে বল, আমরা আসি পেছনে। তখন তপু ভাই ওইভাবে তাকে নির্দেশনা দেন, তো হাঁটছেন ওনারা। খুব বেশিক্ষণ লাগে নাই, মনে হলো অল্প কয়েক মিনিটের মধ্যে প্রায় 1-1.5 কিলোমিটার পথ ওনারা পাড়ি দিয়ে ফেলেছেন, 3-4 মিনিট হবে ওনার কাছে মনে হলো। এরপর তালপট্টি নামক একটা স্থানে চলে আসেন, ওইখান থেকে তপু ভাইদের বাড়ি কাছে। তো ওখান থেকে ওই মেয়েটি বিদায় নিয়ে চলে যায়। চলে যাওয়ার পর এই তপু ভাই বেশ কিছু বিষয় চিন্তা করতে থাকেন যে আচ্ছা এই মেয়েটার বাড়ি যেখানে, বাড়ি তো তপু ভাই চেনেন, মেয়েটাকে একা একা হেঁটে যেতে হলেও তো অনেকটা পথ পাড়ি দিতে হবে, এত রাতের বেলা একা একটা মেয়ে এইভাবে হেঁটে যাবে, ওর কি বিপদ আপদের ভয় নাই? ওই বা এত রাতের বেলা এদিকে কি করলো, আমাদেরকে আগাই দিল, উচিত ছিল আমাদেরকে আগাই দেওয়া ওকে, কিন্তু ও উল্টো আমাদেরকে আগাই দিল, ব্যাপারটা কি? আর ওর বাড়ির লোকজন ওকে কিছু বলে নাই নাকি যে এত রাতের বেলা বাইরে বের হয়ে নাকি ঝগড়াঝাটি করে বের হয়ে আসছে? তো এই বিষয়গুলো তার মাথায় তখন খেলতে থাকে, যেটা শুরুতে খেলে নাই। এমনকি তার সাথে যে দীর্ঘক্ষণ কথা বলেছে তখনও একটাবারের জন্য এই প্রশ্নটা তাকে উনি করেন নাই। যাই হোক, বাড়িতে যখন কাছাকাছি আসছেন তখন ওই যে ছোট ভাই, ওই ছোট ভাইটা তার বাড়িতে ওখানেই ছিল, সে তার বাড়িতে চলে যায়। এরপর উনি বাড়িতে আসছেন, দীর্ঘ পথ হাঁটাহাঁটি করেছেন, ক্ষুধা লেগেছে, খাওয়া দাওয়া করেন। খাওয়া দাওয়া করার পর উনি শুয়ে পড়েন। তখন ওনার যে মোবাইল ফোনটা, ওই মোবাইল ফোনটা হাতে নিয়েছে, নেয়ার পর চিন্তা করেছেন যে আচ্ছা এখন ওই মেয়েটাকে একটু মেসেঞ্জারে নক দেই, যে কিরে এত রাতের বেলা তুই এদিকে কি করলি, আমাদেরকে আগায় দিলি, ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছাতে পারছিস, কোনো সমস্যা হয়নি তো? স্বাভাবিক ভদ্রতার খাতিরে যেটা আসলে মানুষ জিজ্ঞেস করবে, এটাই উনি চিন্তা করেছেন। তো উনি মেসেঞ্জারে গিয়ে তার ওই মেসেঞ্জার যে আইডিটা, এটা খুঁজে পাচ্ছেন না। এরপর উনি ওনার এক বন্ধুকে নক দিয়েছেন যে এই ওই মেয়ের মেসেঞ্জারের আইডিটা কি বলতো। তখন তার ওই বন্ধু জিজ্ঞেস করছে কেন, ওর আইডি দিয়ে কি করবি? উনি বলছেন যে লাগবে, আমার একটু দে, একটু কথা আছে তার সাথে। তখন তার ওই বন্ধু বলছে আরে তুই কার সাথে কথা বলবি, ওই মেয়ে তো কিছুদিন আগে একটা মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছে, আর তুই ওর সাথে এখন কথা বলবি, তুই কিছু জানিস না নাকি, তোকে কেউ কিছু জানায় নাই? এ কথা শোনার সাথে সাথে উনি খুব অবাক হন। অবাক এই কারণে হয়েছেন যে নিশ্চয়ই ওই বন্ধুটা তাকে মিথ্যা বলছে বা মজা করছে, কিন্তু ওই বন্ধু কিন্তু মজা করার লোক না, সে এরকম মিথ্যা কথা বলে না, ওরকম মজাও করে না। আর তাদেরই ক্লাসমেটকে নিয়ে এরকম মিথ্যা কথা বলবে যে সে মারা গেছে, এটাও তো হতে পারে না। তার সন্দেহ লাগে,
সে বারবার বলে আরে না তুই ভুল বলতেছিস, কিন্তু উনি বলে যে না তুই খোঁজ নিয়ে দেখ, তুই মনে হয় জানিস না। তখন তার কাছ থেকে মেসেঞ্জার আইডিটা নিয়েছেন, এরপরে অন্য বন্ধুদের সাথে কথা বলেছেন ক্রস চেক করার জন্য যে আসলে বিষয়টা ঠিক কিনা। ক্রস চেক করে তখন উনি ভয় পেতে শুরু করে, যারে সত্যি তো সে তো মারা গেছে, তাহলে আমি এতক্ষণ কার সাথে আসলাম, কে কথা বললো, কে এগিয়ে দিয়ে গেল। উনি সারাটা রাত এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেছেন। এরপর উনি ভেবেছেন সকাল হলেই ওই মেয়ের বাড়িতে যাবেন। আসলে কি এমন যে আমার বন্ধুরা সবাই মিলে যুক্তি করে মজা করছে, এমনও তো হতে পারে ওই মেয়েটা অন্য বন্ধুদের সাথে যুক্তি করে মজা করেছে, এমনও তো হতে পারে, তাই না? অনেক কিছুই তো হতে পারে, কিন্তু এরকমটাও কিন্তু হওয়ার কথা না, কারণ ওই মেয়ে সন্ধ্যার সময় মজা করার জন্য তার কাছে আসবে এটাও অসম্ভব, এটা হতেই পারে না। তবু ভাই সকালবেলা ওই মেয়ের বাড়িতে গিয়েছেন, গিয়ে উনি সত্যিই জানতে পারেন যে মেয়েটা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে কিছুদিন আগে। পরিবারে তো তখনও শোকের রেশ কাটেনি। তার মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে উনি বাড়িতে আসেন। বাড়িতে আসার পর ওই যে ওনার যে ছোট ভাই তার কাছে যান, যে আসলে রাতের বেলা কি ঘটলো। তার কাছে যাওয়ার পর যেটা শোনেন, সেটা শোনার পর উনি আরো বেশি ভয় পেয়ে যান। উনি ওই বাড়িতে গিয়ে দেখেন যে ওই ছোট ভাই সে জ্বরে আক্রান্ত। তাকে জিজ্ঞেস করে আচ্ছা বলতো গত রাত্রে কি ঘটলো। সেই ছোট ভাই বলেন যে পেছন থেকে যে ডাকলো, এই ডাকের শব্দ নাকি সেই ছোট ভাই শুনেছে। এমনকি এই যে তপু ভাই দাঁড়িয়ে একজনের সাথে কথা বলছে সেটাও উনি দেখছেন, কিন্তু কোনো অবয়বকে উনি দেখছেন না, তবে ওই অবয়ব যে কথাগুলো বলছে নারী কণ্ঠে সেই কথা উনি শুনছেন। আরো অদ্ভুত ব্যাপার হলো উনি কিন্তু নিজের শরীরের উপর অনেকটাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। উনি যে এই বিষয়ে প্রতিবাদ করবেন, ও তপু ভাই কার সাথে কথা বলো, এটা উনি বলতে পারছেন না। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি উনাকেও বশ করে ফেলেছে। উনি বাড়িতে আসার পর কিছুটা স্বাভাবিক হয়েছেন, আর সকালবেলা যখন দেখলেন যে ওনার প্রচন্ড জ্বর, উনি আর এই তপু ভাইকে ফোন টোন দিতে পারেন নাই, রাতের বেলা আর ফোন টোন দেয় নাই। উনি একটা আতঙ্কের মধ্যে ছিল, যখন একটু স্বাভাবিক হয়েছেন। আর তপু ভাই তো নিজে এসেই এই বিষয়টা যখন জানতে পারলেন, তখন উনিও স্তম্ভিত হয়ে গেলেন যে তাহলে রাতের বেলা আমাদেরকে এই পথ পার করে দিল কে। প্রিয় লিসেনার্স, এই ধরনের ঘটনাগুলো কিন্তু এর আগেও আমরা শুনেছি, আমি এর ব্যাখ্যাও দিয়েছি। অনেক সময় দেখা যায় যে কোনো ভালো জিন তারা এসে কোনো বিপজ্জনক রাস্তা মানুষকে পার করে দিয়েছে। অনেক সময় দেখা যায় যে কোনো আজনবী বা অপরিচিত লোকের সুরত ধরে আসলে মানুষ ভয় পেতে পারে, এই জন্য দেখা যায় যে অনেক পরিচিত মানুষের সুরত ধরে এসে এই পথগুলো পার করে দেয়। তবু ভাই জানিয়েছেন যখন ওই বাকি রাস্তাটুকু ওনারা আসা শুরু করেন, ওই রাস্তাটা অসম্ভব রকমের নাকি অন্ধকার ছিল, কিন্তু ওই সময় ওই রাস্তাটা অন্ধকার থাকার কথা না, কেন জানি একটা গুমট অন্ধকার ছিল। আসলে কি ওই রাস্তায় ভয়ঙ্কর কোনো কিছুর আনাগোনা ছিল, বিচরণ ছিল, যেটা তপু ভাই এবং তার ছোট ভাইকে ক্ষতি করতে পারত। হতে পারে তার বান্ধবীর বেশে এসে ওই অশরীরীটা তাদেরকে বড় কোনো বিপদের হাত থেকে আল্লাহ রহমতে বাঁচিয়ে দিয়েছেন। এখন যে ঘটনাটি বলবো সেটা কিন্তু এই আতিক ভাইয়ের মায়ের কাছ থেকেই উনি পেয়েছেন। ঘটনাটি অবশ্য বলেছিলেন আতিক ভাইয়ের নানি আতিক ভাইয়ের মাকে, মানে আতিক ভাইয়ের মা তার মায়ের কাছ থেকে শুনেছিলেন। আতিক ভাইয়ের নানি উনি যখন এই ঘটনাটি প্রত্যক্ষ করেন তখন সময়কালটা 1975 সালের আশেপাশে হবে, তখন আতিক ভাইয়ের মা অনেক ছোট। আতিক ভাইয়ের নানির দুইজন দেবর ছিলেন, একজনের নাম নিজামুদ্দিন আর একজনের নাম হচ্ছে রমিজউদ্দিন। নিজামুদ্দিন বড়, রমিজউদ্দিন ছিলেন ছোট। নিজামুদ্দিন বাঁশের বিভিন্ন জিনিসপত্র বানাতেন আর রমিজউদ্দিন বড় ভাইকে সাহায্য করতেন। তাদের পেশা ছিল এগুলো বানানো। অবসর সময়ে বাঁশি বাজাতেন নিজামুদ্দিন, বেশ মিষ্টি আর মধুর সুরে উনি বাঁশি বাজাতে পারতেন। রমিজউদ্দিনও বাঁশি বাজাতেন, তবে এতটা নিখুঁত না, মানে বড় ভাইয়ের মতো না আর কি। যাই হোক, দিনের বেলা কাজ করেন আর রাতের বেলা নির্জন জায়গায় গিয়ে এই নিজামুদ্দিন যিনি বড় ভাই উনি বাঁশি বাজান। উনি যেখানে বাঁশি বাজান সেখানে মোটামুটি একটা জঙ্গলের মতো জায়গা। ইতোপূর্বে টাহুরা জিনের ঘটনায় আমরা একটা চিকন রাস্তার কথা বলেছিলাম, যে রাস্তাটা একটা জঙ্গলের দিকে গেছে যেখানে টাহুরা জিন থাকতো। এই নিজামুদ্দিন মূলত ওই জঙ্গলে গিয়ে বাঁশি বাজাতেন। আশেপাশে বাজালে কেউ বিরক্তি বোধ করবে,
এটা উনি ভালোভাবে দেখতেন না, যে আমি বাঁশি বাজাবো আমার নিজের মনের খুশিতে, আমার খুশি আরেকজনের কষ্টের কারণ হবে, এটা নিশ্চয়ই ঠিক হবে না। এই জন্যই মূলত উনি নির্জন জায়গায় চলে যেতেন আর অনেক রাত পর্যন্ত বাঁশি বাজিয়ে আবার ঘরে ফেরত আসতেন। ওনার বাঁশির সুর শুনে সবাই বিমোহিত হতো, এমনকি পাখিরাও নাকি ওই সময় ডাকাডাকি করতো না, এতটা সুন্দর করে বাঁশি বাজাতেন এই নিজামুদ্দিন। একদিন রাত্রে উনি বেরিয়ে গেছেন অন্যান্য দিনের মতোই আর কি, যেভাবে উনি বের হন, ওই নির্জন জায়গায় গিয়ে উনি বাঁশি বাজাতে শুরু করেন। রাতটা ছিল চাঁদনি রাত, চারদিকের আলোতে আলোকিত হয়ে আছে। তিনি বাঁশি বাজাচ্ছেন, তখন হঠাৎ করে দেখতে পান গাছপালা যেন সব কেঁপে উঠছে। জঙ্গলের ভিতরে এক ধরনের সুবাস বইতে শুরু করছে, যেটা নিজামুদ্দিন আগে কখনো পান নাই। তখন তিনি বুঝতে পারেন এখানে অতি প্রাকৃত কোনো কিছু নিশ্চয়ই হতে যাচ্ছে। তিনি বাঁশি বাজানো থামিয়ে দেন। তখন তিনি দেখেন একটা পরী আকাশ থেকে নেমে এসেছে, তার সাথে আরো 3-4 জন পরী রয়েছে, কিন্তু তারা দূরে দাঁড়িয়ে আছে। এটা দেখে উনি বেশ ভয় পাচ্ছিলেন। এটা উনি চিন্তা করলেন যে বাঁশি বাজালে এমন কিছু হওয়াটাই স্বাভাবিক। তিনি আগেও মুরব্বীদের কাছ থেকে শুনেছেন বাঁশি বাজালে অনেক সময় জিন পরীরা বাঁশির সুরে পাগল হয়ে চলে আসে। যাই হোক, নিজামুদ্দিন এবার বাঁশি না বাজিয়ে বসে থেকে দাঁড়িয়ে যান, কি করবেন বুঝতে পারছিলেন না। তখন ওই পরী বলেন যে নিজামুদ্দিন আপনি বসুন, আপনার কোনো ভয় নেই, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, এটা আমার যাওয়ার পথ। আমার যাওয়ার পথে সাধারণত আমার সঙ্গী সাথীরা থাকে, এর আগেও আপনার বাঁশির সুর আমি শুনেছি, আপনার বাঁশির সুর ভালো লাগে, তবে কখনো এখানে এসে সামনাসামনি আপনাকে আমি দেখা দেই নাই, সামান্য একটু শুনেছি, যাওয়ার পথে যতটুকু শোনা যায় চলে গিয়েছি। চিন্তা করলাম যে আজকে আপনার বাঁশির সুর শুনবো, তাই মূলত আমি এসেছি। আপনার ভয়ের কোনো কারণ নাই, আপনি আমাদেরকে বাঁশি বাজিয়ে শোনান, আমরা আমাদের মতো করে নাচবো। আমরা নিষেধ করার আগ পর্যন্ত আপনি বাঁশি বাজাবেন, তবে এর আগে আপনি থামতে পারবেন না। পরীদেরকে দেখে নিজামুদ্দিন কিন্তু বাঁশি বাজানোর অবস্থায় ছিলেন না, কারণ ওনার মধ্যে ভয় কাজ করছিল। পরীটা বুঝতে পারেন যে নিজামুদ্দিন ভয় পাচ্ছেন। পরীটা আবারও নিজামুদ্দিনকে অভয় দেন, বলেন যে ভয় নাই, আপনি বাজান। নিজামুদ্দিন এবার বাঁশিতে সুর তোলেন, পরীরা নাচ শুরু করেন। নাচ বলতে উচ্ছৃঙ্খল কোনো নাচ না, এটা এমন এক ধরনের বিশেষ নাচ, হাত ঘুরিয়ে ঘুরিয়ে, শরীর লাটিমের মতো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কেমন এক ধরনের যেন নাচ হতে পারে, এটা তাদের নাচ। তো নিজামুদ্দিন বাঁশি বাজাচ্ছেন, দেখছেন। তো এভাবে কতক্ষণ বাজিয়েছেন উনি ঠিক জানেন না। একটা সময় পরীরা বলে যে থামুন, আমরা এখন চলে যাব, তবে যাওয়ার আগে আপনার সাথে কিছু কথা আছে। তখন ওই পরীটা নিজামুদ্দিনের সাথে অনেকগুলো কথাই বলেন। তো এর মধ্যে উল্লেখযোগ্য কথা হলো যে ওই পরীটা তো প্রথম দিকেই জানিয়েছিলেন যে তারা এদিক দিয়ে আসা যাওয়া করেন। পরীটা জানান যে আপনি বাঁশি বাজাবেন, একটা নির্দিষ্ট সুরের কথা বলেন, যেই সুরটা মাঝে মাঝে বাঁশিতে নিজামুদ্দিন তুলতেন। তখন ওই পরীটা বলেন যে এই সুরটা আপনি তুললে আমরা চলে আসবো, বুঝবো যে আপনি আমাদেরকে ডাকছেন। তো কিছু কিছু সুরের কথা বলে দেন ওই পরীরা, যে আপনি এই সুরটা যদি তোলেন আমরা এটা বুঝে নেব, ওই সুরটা তুললে এটা বুঝে নেব। নিজামুদ্দিনও সেটা মনোযোগ দিয়ে শোনেন। তো যাই হোক, আরো একটা কথা বলে দেওয়া হয় যে আপনি এই কথাগুলো কাউকে বলবেন না, আর আপনার জন্য আজকে আসার সময় কিছু খাবার নিয়ে এসেছেন, আপনি এগুলো খান, কোনো ভয় নাই, এগুলো ক্ষতিকর কিছু না, এগুলো হালাল খাবার, আপনার কোনো ক্ষতি হবে না। তো কিছু খাবার দেয় নিজামুদ্দিনকে, নিজামুদ্দিন এগুলো খান। খুবই সুস্বাদু খাবার ছিল, এই ধরনের খাবার উনি আগে কখনো খান নাই। চিন্তা করলেন আমার ছোট ভাই, তার জন্য নিয়ে যাই, রমিজউদ্দিন যিনি, কিন্তু তাকে কেন, অন্য কাউকে কিন্তু এই কথা বলা যাবে না যে পরীর সাথে তার কথা হয়েছে, খাবার পরী দিয়েছে, বা বাঁশি বাজানোর পর পরী আসছিল, এগুলো বলা যাবে না আর কি। তো এভাবেই নিজামুদ্দিনের সাথে পরীর একটা ভালো সম্পর্ক হয়ে যায় বটে, কিন্তু যখন ওই খাবারটা নিয়ে এই রমিজউদ্দিনকে দিয়েছে, এই খাবারের স্বাদে তো রমিজউদ্দিন পাগল হয়ে যায়। সে বলে যে বড় ভাই এই খাবার তুমি কোত্থেকে পেলা? সে তো নাছর বান্দা, কোনোভাবেই বড় ভাইকে ছাড়ে না, বলে তুমি বলো, আমি কাউকে বলবো না। এইভাবে বলতে বলতে একটা পর্যায়ে বিরক্ত হয়ে ওই নিজামুদ্দিন যিনি, উনি বলেন যে শোন, আমি তোকে বলবো, কিন্তু তুই কাউকে বলবি না। সেও প্রতিশ্রুতি দেয় কাউকে বলবে না। নিজামুদ্দিন যখন রমিজউদ্দিনকে এই বিষয়টা বলে, এরপর রমিজউদ্দিনের নতুন বায়না শুরু হয়, সে পরী দেখবে, পরী দেখাতে হবে তাকে। এটাই এবার মানে এটা কিভাবে সম্ভব? এটা তো বলা নিষেধ। এখন নিজামুদ্দিন তো পড়ে যায় বিশাল এক মুসিবতে, কি করবে? ছোট ভাই তো নাসর বান্দা, রাজি হয়, কিন্তু বলে দেয় পরীরা যেন টের না পায় কোনোভাবেই।
এই কারণে একটা পরিকল্পনা করে নিজামুদ্দিন যে ওই জঙ্গলের একটু দূরে একটা গাছ রয়েছে, ওই গাছের গোড়ায় চুপটি করে বসে থাকবে রমিজউদ্দিন। ওখান থেকে কোনো নড়াচড়া করবে না, কোথাও যাবে না, চুপচাপ বসে থাকবে। আর অন্যদিকে নির্দিষ্ট যে জায়গায় এই নিজামুদ্দিন বাঁশি বাজান, সেখানে উনি বাঁশি বাজাবেন। একটা পর্যায়ে পরি চলে আসবেন, পরি আসার পর তারা বাঁশির সুর শুনবেন, এরপর চলে যাবেন। এই তো তো যাই হোক, এরকম পরিকল্পনা অনুযায়ী কাজও শুরু হয়ে যায়। সত্যি সত্যি নিজামুদ্দিন বাঁশি বাজানো শুরু করেন। বাঁশি বাজানোর অল্প সময় পরেই দেখা গেল হঠাৎ করে গাছপালা নড়াচড়া শুরু হয়ে গেছে। ওর ভেতর দিয়ে বেশ কিছু আলোক রশ্মি ছুটে আসছে। আলোক রশ্মিগুলো ছুটে এসে থেমে গেল নিজামুদ্দিনের সামনে। আলোক রশ্মিগুলো রূপ নিল মানুষের অবয়বের। সেই পরীগুলো মূলত এভাবেই দৃশ্যমান হলো। আশেপাশে সুন্দর সুবাস ছড়িয়ে পড়ল। দূরে ওই যে রমিজউদ্দিন, সে কিন্তু অবাক হয়ে দেখছে, ভয়ও পাচ্ছিল যদিও বা। তো যাই হোক, পরীরা তো কিছু সময় বাঁশি শোনে, এরপর বলে দেয় যে আপনি থামেন, আপনি কিন্তু আজকে একটা বিশাল বড় অপরাধ করেছেন। আপনার ভাইকে কিন্তু নিয়ে আসার কথা ছিল না, আপনি নিয়ে আসছেন, এটা কি অপরাধ না? আপনাকে তো নিষেধ করা হয়েছিল কাউকে বলবেন না, সেখানে আপনার ভাইকে নিয়ে আসছেন। আপনার ভাই লোকটা কিন্তু খুব বেশি সুবিধার না। আপনি আপন ভাই হিসাবে হয়তো বা তার সম্পর্কে কিছু বলবেন না, কিন্তু তার সম্পর্কে আমরা খোঁজ খবর নিয়েছি। আপনি যে আলোচনা করেছেন সেগুলো আমরা জানি। যেহেতু আপনার ভাই, আপনার প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ রয়েছে, আর এই শ্রদ্ধাবোধের কারণেই মূলত আপনাকে আজকে কিছু বললাম না, রমিজউদ্দিনকেও কিছু বললাম না। তবে রমিজউদ্দিন এই বিষয়টা যেন কাউকে না বলে, বললে কিন্তু বিপদ হবে, আর তখন আমরা কোনো ধরনের সহযোগিতা করতে পারবো না। আজকে আপনারা বাড়িতে চলে যান, আমরাও চলে যাই। এই বলে পরীরাও চলে যায়, ঠিক যেভাবে আসছিল আর কি। তারা মানুষের অবয়ব থেকে হঠাৎ করে একটা গোল আলোর রূপ নেয়। এরপর তারা ওই জঙ্গলের ভেতর দিয়ে ছুটে কোন দিকে যেন চলে যায়। রমিজউদ্দিনকে নিয়ে বাড়িতে চলে আসেন এবং নিজামুদ্দিন রমিজউদ্দিনকে বলেও দেন যে পরীরা কিন্তু এই কথা বলছে, তুমি কিন্তু কাউকে এই কথা বলতে পারবা না। এখন রমিজউদ্দিন আসলেই লোকটা সুবিধার না। সে বাসায় আসার পর চিন্তা করছে যে সেও তো বাঁশি বাজাতে পারে, সেও বাঁশি বাজিয়ে পরীদেরকে ডাকবে, এরকম চিন্তা করছে। নিজামুদ্দিন যেদিন বাসায় থাকবে না, ওই দিন সে এই অপকর্মটা করবে, এরকমই সে পরিকল্পনা করেছে। সত্যি একদিন নিজামুদ্দিন উনি বাড়িতে ছিলেন না, ওই দিন কি করেছে, এই রমিজউদ্দিন সে ওখানে গিয়েছে, সে বাঁশি বাজিয়ে পরী নামাবে। এখন ওইখানে সে গিয়েছে, অনেকক্ষণ ধরে বাঁশি বাজিয়েছে, কিন্তু না, কোনো পরী নাই, কিচ্ছুই নাই। বাঁশি বাজাতে বাজাতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, গলা ব্যথা শুরু হয়ে গেছে। এরপর বিরক্ত হয়ে আবার বাড়িতে চলে আসছে। চলে আসার পর সে রমিজউদ্দিন আর কি নিজামুদ্দিনকে বলে যে বড় ভাই, আমি তো এরকম গেছিলাম, কিছুই তো পাইলাম না। এটা শুনে বড় ভাই তো খুব রাগারাগি করে যে তোর তো এই কাজটা করা উচিত হয়নি, আসলেই তো তুই লোক ভালো না, তুই কেন এই কাজটা করতে গেলি, আবার তো বিপদ ডেকে নিয়ে আসবি তুই। তো যাই হোক, এরপরে এই যে নিজামুদ্দিন উনি গিয়েছেন ওনার স্বভাব সুলভ যেই বাঁশি বাজানো, সেটার জন্য। তো উনি যাওয়ার পর অল্প সময় পরে পরীরা চলে আসছে, যেভাবে তারা আসে। আসার পর পরীরা বলছে যে আজকে আপনার সাথে জরুরি কথা আছে, বাঁশি বাজানো বন্ধ করেন, আজকে বাঁশি বাজানো লাগবে না। আপনার ভাই সেদিন আসছে, এসে বাঁশি বাজিয়েছে, আমরা সামনে আসি নাই, ইচ্ছা করেই আসি নাই, আমরা আসলে কিন্তু ওকে ওখানেই মেরে ফেলতাম। আপনার কথা চিন্তা করে তাকে কিছু বলি নাই। আজকে বাড়িতে যান, আপনার ভাইকে ভালো করে নিষেধ করে দেন, সে দ্বিতীয়বার যেন এই কাজ না করে। নিজামুদ্দিন বাড়িতে এসে তার ভাইকে খুব বকাঝকা করছে যে তুই ভবিষ্যতে কখনো এই কাজটা করবি না। কিন্তু রমিজউদ্দিন তো লোক দুষ্টু, তার মাথা থেকে কোনোভাবেই এই পরীকে যে বশ করতে হবে, সে চিন্তা করছে বাঁশি বাজিয়ে পরীকে বশ করবে, এই চিন্তা তার মাথা থেকে নামছে না কোনোভাবেই। কয়েকদিন পর এই নিজামুদ্দিন হঠাৎ করে কোনো কারণে অসুস্থ থাকেন আর কি, জ্বর বা অন্য কোনো কিছু হয়েছিল, বিছানা থেকে উঠতে পারছিলেন না। এই সুযোগটা নিয়েছিলেন রমিজউদ্দিন। সে কি করেছে, ওই রাত্রে ওই জায়গাটাতে, যেই জায়গাতে নিজামুদ্দিন বাঁশি বাজায়, ওইখানে গিয়েছে। যাওয়ার পর সে বাঁশি বাজানো শুরু করেছে। সে যখন বাঁশি বাজানো শুরু করেছে, তখন সে দেখতে পায়
ওই যে সে নিজামুদ্দিনের মতোই যখন বাঁশি বাজায় নিজামুদ্দিন, তখন একটা আলো, বেশ কিছু আলোক রশ্মিগুলো ছুটে আসে জঙ্গলের ভেতর থেকে, গাছগুলো নড়াচড়া করে, ওরকম শুরু হয়ে গেছে। সে চিন্তা করছে যাক পরি আসছে, কিন্তু না, ওই আলোগুলো এসে ভয়ঙ্কর কিছু অবয়ব ধারণ করে। এই অবয়বগুলো রমিজউদ্দিনের সামনে এসে বলে, রমিজউদ্দিন বাঁশি বাজা, একবারের জন্য যদি থামিস এক্ষুনি জীবন্ত তোকে মাটিতে পুঁতে ফেলবো। এই ভয়ঙ্কর চেহারাগুলো দেখে রমিজউদ্দিন তো আর বাঁশি বাজাতে পারে না। এগুলোর সামনে বাঁশি বাজানো কি সম্ভব? জানের ভয়ে বাঁশি বাজানোর চেষ্টা করলেও সুর আসে না। তখন এই অবয়বগুলো তেড়ে আসে তার দিকে মারার জন্য। রমিজউদ্দিন একটা সিস্টেম জানতো, যেটা তার ভাই শিখিয়ে দিয়েছিল, যে বাঁশি বাজিয়ে তার ভাইকে ডাকা, মানে ওই বিশেষ সুরটা তুললে তার ভাই টের পাবে যে এই সুরে তার ভাইকে ডাকা হচ্ছে। সে ওই সুরটা বাঁশিতে তুলতে সক্ষম হয়। ওই সময় তার ভাই অসুস্থ ছিল, কিন্তু এই সুরটা যখন তার কানে আসছে তখন বুঝতে পারছে যে রমিজউদ্দিন নিশ্চয়ই আবার অপকর্ম করার জন্য ওই জায়গায় গেছে, একটা বিপদে পড়ছে। তা না হলে তো এই সুর তোলার কথা না। উনি যদিও মানে শুয়ে শুয়ে রমিজউদ্দিনের বাঁশির হালকা সুর উনি শুনতে পারছিলেন, কিন্তু অসুস্থ ছিলেন তো উনি আর আসলে এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করতে পারেন নাই। কিন্তু যখনই একটা বিশেষ সুর ওনার কানে আসে তখনই বুঝতে পারলেন উনি আর এখন শুয়ে থাকতে পারবেন, ওনাকে যেতেই হবে, তা না হলে বড় ধরনের বিপদ হবে। উনি ওনার হাতে বাঁশি নিয়ে দ্রুত ওইদিকে যাওয়া শুরু করলেন। উনি দূর থেকেই ভয়ঙ্কর বিশ্রী পচা গন্ধ পাচ্ছিলেন নাকে। উনি বুঝতে পারলেন যে এগুলো কোনো পরী না, নিশ্চয়ই ভয়ঙ্কর কোনো পিশাচ শ্রেণীর জিন এখানে চলে আসছে। তো উনি দ্রুত ওইদিকে যাওয়া শুরু করেন। যেতে যেতে কি করেছেন, উনি যেই সুরে ওই পরীগুলোকে ডাকেন সেই সুরটা বাঁশিতে তোলা শুরু করেছেন। ইতিমধ্যে দেখা যায় আর একটা গ্রুপ, মানে আলোর একটা গ্রুপ বা আলোর ঝলকানি, খন্ড খন্ড আলো, বিভিন্ন জায়গায় আলোর একটা দল মনে হচ্ছে জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে আসছে। ওই জিনিসগুলোকে এগিয়ে আসতে দেখে ওই পিশাচগুলো অদৃশ্য হয়ে যায়। ওই অবয়বগুলোর সামনে এসে আবার পরীর রূপ ধারণ করে, যেই রূপগুলোতে সবসময় আসতো আর কি। তো আসার পর এই নিজামুদ্দিনকে বলছেন যে আমরা কিন্তু টের পেয়েছিলাম, আমরা আসি নাই। সে বাঁশি বাজানো শুরু করেছে আবারও, আমরা আসি নাই। এরপর দেখলাম যে এদিক দিয়ে যাওয়ার পথে এক ধরনের পিশাচগুলো তারা এখানে আসছে। আমরা ইচ্ছা করে আসি নাই, কারণ রমিজউদ্দিনের একটা পাওনা ছিল। কিন্তু যখন দেখলাম যে আপনি আসছেন এবং আপনি আবার আমাদেরকে আহ্বান করলেন, শেষ পর্যন্ত না এসে থাকতে পারলাম না। আমরা আসার কারণে এগুলো চলে যায়। তবে এই পিশাচগুলো কিন্তু আপনার ভাইকে ছাড়বে না, তার অনেক বড় ক্ষতি করবে। আজকের মতো চলে যান, ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যান। কিন্তু আপনার ভাই, ওর বিষয়ে আমরা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেব না। আপনাকে আগের থেকে সতর্ক করেছিলাম যে আপনার ভাই লোক ভালো না, তার লোভের কারণেই আজকে ও বিপদে পড়েছে, আপনার ভাইকে সাবধানে রাখবেন। এই বলে পরীরা চলে যায়। তো রমিজউদ্দিনকে আবার কি করেছিল, এই যে অল্প সময় পেয়েছিল যতটুকু ওই পিশাচ শ্রেণীর জিনগুলো, যখন নিজামুদ্দিন আসছিলেন, পরীগুলো আসছিলেন, এর মধ্যবর্তী সময় তখন ওই জিনগুলো এই রমিজউদ্দিনকে বেশ কয়েকবার আছাড় মেরেছিল। আর এই আছাড় খেয়ে রমিজউদ্দিনের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। অনেকদিন ধরে ট্রিটমেন্ট করা হয়েছিল, আস্তে আস্তে উনি সুস্থ হয়েছিলেন। তো যাই হোক, সুস্থ হওয়ার পর রমিজউদ্দিন কোনো একটা কারণে তার মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যায়। উনি তো অবিবাহিত ছিলেন, আর উনি বের হয়ে কি করেছেন, ওনার বাড়ি বের হয়েছেন অবশ্য রাতের বেলা। ওনার বাড়ির পাশেই ছিল ধানের জমি, আর ওই সমস্ত জমিগুলোতে ওই সময় পানি দেওয়ার জন্য এক ধরনের পাড়া কল ছিল। পাড়া কল কেমন, পায়ের চাপে, মানে পায়ের পাড়া দিয়ে পানি তুলতে হতো, এই জন্যই ওই কলগুলোকে পাড়া কল বলতো। তো রমিজউদ্দিন রাগ করে ওই পাড়া কলের পাশে একটা ছোট্ট ঘর ছিল, ওই ঘরে চলে যায়। তো পরিবারের সদস্যরা মনে করেছে সে রাগ করে চলে গেছে, আবার আসবে। ওই সময় তার ভাই নিজামুদ্দিনও ছিল বাড়িতে, চিন্তা করছে আসবে, চলে আসবে। তো রমিজউদ্দিন ওই ঘরের মধ্যে কি করছেন, বেশ কিছুক্ষণ বাঁশি বাজিয়েছেন নাকি, ওই বের হওয়ার সময় বাঁশিটা হাতে করে নিয়ে গেছে। সে ওই ঘরের মধ্যে শুয়ে শুয়ে বাঁশি বাজাচ্ছে নিজের মতো করে। হঠাৎ করে তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বাইরে যাওয়ার দরকার হয়। তো উনি বাইরে গিয়েছেন, হঠাৎ করে তার কানে আওয়াজ আসে, মনে হচ্ছে ঘুঙুর পায়ে কেউ হেঁটে যাচ্ছে। কে হেঁটে যাচ্ছে এটা উনি বুঝতে পারছেন না, খোঁজার চেষ্টা করছেন, কে হাঁটে কে হাঁটে। হঠাৎ করে অপূর্ব চেহারার একটা মেয়েকে উনি দেখতে পান। এই মেয়েটাকে দেখে রমিজউদ্দিন এক ধরনের মোহে পড়ে যায়। সে ওই মেয়ের পেছনে যাওয়া শুরু করে। একটা সময় তার হুঁশ আসে, আরে সে কোথায় যাচ্ছে, সে তো
সেই ভয়ঙ্কর জঙ্গলের কাছে চলে এসেছে যেখানে তার যাওয়া মানা ছিল, যেখানে গিয়ে বাঁশি বাজাতে গিয়ে পিশাচদের খপ্পরে পড়ে মারাত্মকভাবে আহত হয়েছিল। দীর্ঘ চিকিৎসা নিয়ে সে এখন কিছুটা সুস্থ। সে নিজের অজান্তেই ওই জায়গায় চলে এসেছে। সে বুঝতে পারে সে সেই পিশাচগুলোর খপ্পরে পড়েছে। আসলে সে এই সুন্দরী নারীর অবয়বে ভয়ঙ্কর এক পিশাচকে দেখেছে। এটা যখন সে বুঝতে পারে তখনই দেখা গেল ওই নারী অবয়বটা ভয়ঙ্কর একটা অবয়ব ধারণ করেছে, আর ওই অবয়বটা ওই সময় তাকে আক্রমণ করে। রমিজউদ্দিন পিছনে ঘুরে দৌড় দেওয়ার চেষ্টা করে, কিন্তু লাভ হয় না। ওই অবয়বটা তার উপর আক্রমণ করে। ওই অবয়বটা কি করেছে, রমিজউদ্দিনকে বারবার শুধু থুতু ছিটাচ্ছে, এবং এই থুতুগুলো খুবই পিচ্ছিল জলীয় পদার্থ। বারবার থুতু ছিটাতে তার সমস্ত শরীর পিচ্ছিল করে ফেলেছে। রমিজউদ্দিন কোনোভাবেই ওই অবয়বটার সাথে পেরে উঠছিল না। একটা পর্যায়ে সে জ্ঞান হারায়। পরদিন সকালবেলা এক কৃষক তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। বাড়ির সবাই তাকে জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তার জ্ঞান ফিরছিল না। আর তার গায়ে যে ধরনের পিচ্ছিল পদার্থগুলো ছিল এগুলো কোনোভাবেই যাচ্ছিল না। সাবান দিয়ে বারবার শরীরে ডলে দেওয়া হচ্ছিল, তারপরে এক ধরনের আঁশ জাতীয় জিনিস দিয়ে তার শরীরকে বারবার ডলে দেওয়া হচ্ছিল, তারপর সাবান দেওয়া হচ্ছিল, তারপরও কোনোভাবেই ওই জলীয় পদার্থগুলো তার শরীর থেকে যাচ্ছিল না। তাকে একটা পর্যায়ে জিজ্ঞেস করা হয় যখন তার জ্ঞান ফেরে কি হয়েছিল, সে কাঁপা কাঁপা কণ্ঠে সেই ঘটনাটা খুলে বলে। এটা বলার পর রমিজউদ্দিন আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে, আর আকাশের দিকে বড় বড় চোখ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর তার শরীরের ভেতর থেকে এক ধরনের গড়গড় গড়গড় আওয়াজ বের হতে থাকে। এরপর খিঁচুনি শুরু হয়, আর তারপরেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে তিনি পাড়ি জমান। তার পরিবারে নেমে আসে শোকের ছায়া। রমিজউদ্দিন তার ভাইয়ের কথা এবং ওই পরিদের কথা না শোনার কারণেই তার এই পরিণতি হয়েছে। যদিও বা এটাই তার ভাগ্যে ছিল, কারণ উনি অনেকটা একগুঁয়ে স্বভাবের ছিলেন, একটু দুষ্টু প্রকৃতির ছিলেন। বয়স তো অত বেশি ছিল না, কিছুটা একগুঁয়ে তো থাকবেনই। তো যাই হোক, এই ঘটনার পরে নিজামুদ্দিনও আর কখনোই বাঁশি বাজানোর জন্য ওই জঙ্গলে যান নাই, আর ওই পরিদের সাথেও তার আর কখনোই দেখা হয় নাই। পরিরাও কখনো তার সাথে যোগাযোগ করে নাই। এভাবেই এই ঘটনাটির সমাপ্তি ঘটে। রমিজউদ্দিন এভাবেই পৃথিবী ছেড়ে চলে যান। প্রিয় লিসেনার্স, আসলে আমরা অনেক সময় বিপদে পড়ি। বিপদে যখন পড়ি তখন আমরা বাঁচার জন্য অনেক কথা বলি। যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যাই তখন কিন্তু সেই কথাগুলো মনে থাকে না, আবার আমাদের মধ্যে অহমিকা বোধ কাজ করতে থাকে। আর এই অহমিকা বোধই আমাদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়, যেমনটা হয়েছিল রমিজউদ্দিনের সাথে। আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। এরকম ভুল আমাদের দ্বারা যেন না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। চলার পথে এরকম অনেক ধরনের ঘটনা কিন্তু আমাদের সাথেও ঘটতে পারে। আমরা বিভিন্ন ঘটনায় কিন্তু শুনেছি যে একটা মানুষ দিনের বেলাতে যাচ্ছে, সে নাকি জিনের শরীরের উপর দিয়ে সাইকেল নিয়ে বা বাইক নিয়ে বা পা মারিয়ে চলে গেছেন, এই কারণেই শুধু তার উপর আক্রমণ করেছে। এই ধরনের বিপদগুলো কিন্তু হঠাৎ করেই আসে, মানুষের অবচেতন মনেই আসে, যার জন্য মানুষ দায়ী না। তারপরেও এই ধরনের বিপদে পড়লে অনেক ধরনের সমস্যায় আমরা পতিত হই। এই ধরনের সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়। আল্লাহ চাইলে সেই সমস্যার সমাধান হয়, কখনো কখনো সমস্যা রয়েই যায়। বড় ধরনের বিপদের মাধ্যম দিয়ে সেই সমস্যার সমাপ্তি ঘটে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার নাম মোহাম্মদ মনির হোসেন। উনি ইন্টার সেকেন্ড ইয়ারে লেখাপড়া করছেন। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চাচিতারা গ্রামে। উনি মূলত ছোট ছোট দুটি ঘটনা পাঠিয়েছেন। এই ঘটনা দুটি ওনার বাবার সাথে ঘটে যাওয়া। ওনার বাবার নাম মোহাম্মদ মাসুদ আলম। প্রথম ঘটনাটি ওনার বাবার বিয়ের আগের ঘটনা, তখন তিনি কিশোর, তখন তার বয়স ছিল 18-19 বছর। আর দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনার বছর 3-4 পরে ঘটেছিল। তো চলুন ঘটনায় চলে যাই। ঘটনা যখন ঘটে তখন, মানে প্রথম ঘটনার কথা বলছি, তখন সময়টা ছিল 80-র দশকের একদম শুরু। তখন উনি বিয়ে করেন নাই। তো ওনাদের যে চাচিতারা গ্রাম, এই গ্রামের দক্ষিণ দিক বরাবর হচ্ছে দেলুয়া গ্রাম। আবার দেলুয়া গ্রামের পশ্চিম পাশে যে গ্রামটি, সেই গ্রামের নাম হচ্ছে ভোয়া গ্রাম। দেলুয়া গ্রামের দক্ষিণ পশ্চিম কর্নারে এবং ভোয়া গ্রামের দক্ষিণ পূর্ব অংশে দুই গ্রামের একটা ছোট্ট জায়গা রয়েছে, মানে দুই গ্রামের বর্ডার বলতে হবে। তো ওই জায়গাটাতে মাঝে মাঝে মেলা বসে। তো ওই বছরেও মেলা বসছে, তবে অন্যান্য মেলার মতো এই মেলাটা ছিল না। এই মেলাটা মূলত আসলে জুয়া খেলাকে কেন্দ্র করে বসে।
এই মেলার ভেতরে যেতে হলে টিকিট কাটতে হবে, আর টিকিটের দামও ছিল ওই সময়ের প্রেক্ষাপটে বেশ আকাশচুম্বী বলতে হবে। আকাশচুম্বী এই কারণে, কারণ ওনাদের মতো কিশোর বয়সী যারা আছেন তাদের জন্য তো সেই টাকাটা অনেক বেশি, তবে টাকার অঙ্কটা খেয়াল না থাকায় ওনার বাবা বলতে পারেন নাই। তো মেলাটার চারপাশে টিন দিয়ে উঁচু করে বেড়া দেওয়ার কারণে বাইরে থেকে ভেতরে কি হচ্ছে কিছুই বোঝা যায় না, শুধু গান বাজনা শোনা যায় এতটুকুই, কিন্তু ভেতরের কোনো কিছুই দেখা যায় না। আর জুয়া খেলার পাশাপাশি সেখানে গান বাজনাও হয়। এদিকে কি হয়েছে, ওনার বাবা এবং তার বাবার বন্ধুরা এবং গ্রামের কিছু ছেলেপেলেরা মিলে ওই মেলায় যাবে, সেই মেলায় যাওয়ার ইচ্ছা পোষণ করছে। এখন এই যে টিকিটের টাকা, এই টিকিটের টাকা ওনারা কোথায় পাবেন? সবারই তো আর্থিক অবস্থা খারাপ। তো ওই সময় ওনাদের এলাকায় হাকিম নামক একজন চেয়ারম্যান ছিলেন, তার কাছে এনারা গিয়েছেন, 17 জন গেছেন। সেই চেয়ারম্যান সাহেবকে গিয়ে অনুনয় বিনয় করেন যে কাকা আমরা মেলায় যেতে চাই, আমাদের কাছে টাকা নাই, আপনি একটু আমাদেরকে মেলায় ঢোকানোর ব্যবস্থা করে দেন। তো হাকিম চেয়ারম্যান যখন দেখলেন তার এলাকায় ছেলে পেলে যেতে চাচ্ছে, আচ্ছা ঠিক আছে যাক। উনি কি করছেন, একটা কাগজে 17 জনের নাম লিখে দিয়েছেন। নাম লিখে নিচে লিখে দিয়েছেন যে এই 17 জন আমার লোক, এদেরকে মেলায় ঢুকতে দেওয়া হোক, 1 টাকাও যেন না নেওয়া হয়। উনি এরকমটা লিখে সাইন করে দিয়েছেন এবং বলেছেন যে এইটা ওই মেলায় ঢোকার যে পাহারাদার আছে তার কাছে দিলেই হবে, আর বলবা যে হাকিম চেয়ারম্যান আমাদেরকে পাঠাইছে। তো ওনারা রাতের বেলা গেছেন মেলাতে, ঢুকতে কোনো সমস্যা হয় নাই, গুনে গুনে একদম 17 জনকেই ঢুকাইছেন। এখন গানের যেই অংশটা, যেখানে আসলে গান গাবে, গান বাজনা হবে, হায়ার করে লোক আনা হয়েছে, সেখানে গান বাজনা হবে। তো গান শুরু হওয়ার একটু আগে এই যে মনির ভাইয়ের বাবা যিনি মাসুদ আলম, তো ওনার জল বিয়োগের চাপ দিয়েছে। উনি বন্ধু বান্ধবদেরকে কিছু না বলে চিন্তা করছেন যাক বাইরে যাই, বাইরে থেকে কাজ সেরে আবার চলে আসবো। তো উনি সরাসরি গেট দিয়ে বের হয়ে গেছেন, বেরোতে কোনো সমস্যা নাই, ঢোকার সময় হলো সমস্যা। তো উনি কাজ সেরে যখন ভেতরে আসতে যাবেন তখন তো তাকে আটকেছেন ওই পাহারাদার, এই টিকিট দাও। বাইরে যাবার সময় তো তাকে কিছু বলে নাই, কিন্তু ভেতরে ঢোকার সময় তখন টিকিট চাচ্ছে। আর উনি তো বলছেন যে আমরা তো সেই 17 জনের লোকের চেয়ারম্যান সাহেব যাদেরকে পাঠিয়েছেন, ওরা তো কিছুই মানে না, বলে তাদেরকে তো ঢোকাই দিছি, তুমি আবার কোত্থেকে আসছো মিয়া ফাজিল কোথাকার, দাও টিকিট দাও। তখন উনি আবার বলছেন যে দাঁড়ান আমি আমার বন্ধুদেরকে ডাকছি, ওই যে 17 জন, তারা 16 জন আছে ভেতরে, আমি একা বাইরে, আমি তাদেরকে ডাকছি। চিৎকার করে তাদেরকে ডাকতে থাকেন। উনি দেখতে পাচ্ছেন গেটের ওখান থেকে তার বন্ধুদেরকে, কিন্তু সমস্যা হলো ওই যে গান বাজনা চলছে তো শব্দে তারা কিছুই শুনছিল না। অনেকক্ষণ ডাকাডাকি করার পরও কোনো লাভ হলো না, তাদেরকে অনুনয় বিনয় করেও যখন কোনো লাভ হলো না, কি আর করা, হতাশ হয়ে উনি বাইরে দিয়ে ঘোরাফেরা করছেন, চিন্তা করছেন দেখি চারদিকে ঘুরে ঘুরে দেখি কোনো একটা ফাঁক ফোকর দিয়ে দেখা যায় কিনা, কিন্তু না, দেখা যায় না। ভিতরে কি হচ্ছে কিছুই দেখা যায় না, শুধু গান বাজনার আওয়াজ শোনা যায়। তখন ছিল শীতের সময়, সাধারণত শীতের সময়গুলোতে এই ধরনের মেলাগুলো হয়ে থাকে। উনি চিন্তা করছেন যে এখন এই শীতের মধ্যে কি করব। ওনার হাতে তখন ঘড়ি ছিল, একটা কাঁটাওয়ালা একটা ঘড়ি ছিল, ডিজিটাল ঘড়ি না, কাঁটাওয়ালা ঘড়ি ছিল। তখন সময় দেখলেন রাত 11টার মতো বাজে। উনি চিন্তা করলেন বাড়িতে চলে যাই, অযথায় ঘোরাঘুরি করে লাভ নাই, ঠান্ডা লেগে যাবে। এখন বাড়িতে যাওয়ার যেই রাস্তা, এই রাস্তা বা 3টা, উনি একটা ব্রিজের উপর দাঁড়িয়েছিলেন, মানে মেলার পাশাপাশি একটা ব্রিজ রয়েছে আর কি, ওখানে দাঁড়িয়ে উনি চিন্তা করছেন যে এখানে তো অপশন তো 3টা, যেখান দিয়ে আসছেন ওই দেলুয়া গ্রামের ওই দিক দিয়ে। এখন সমস্যা হলো এই রাস্তায় একটা বাঁশ ঝাড় ছিল, ওই বাঁশ ঝাড়ে নাকি আত্মহত্যা করা একটা মেয়ের কবর ছিল। রাতে তো দূরের কথা, দিনের বেলায় ওই দিক দিয়ে যেতে গেলে নাকি এক অশরীরী ঢিল ছুটত। এবার আসি দ্বিতীয় পথ, এটা হচ্ছে ভোয়া গ্রামের ভেতর দিয়ে যাওয়া যায়, তবে বেশ দূর হয়। আর এদিক দিয়ে যেতে গেলে মান্নুর ভিটা নামক এক ভয়ঙ্কর জায়গা পড়ে। এই জায়গার কিন্তু ঘটনা আমরা দ্বিতীয় অংশে পাবো। তো যাই হোক, এরপর আছে তৃতীয় পথ। তিনি যেখানে দাঁড়িয়ে আছেন তার সামনে বিশাল একটা ফসলি জমি। ওনারা স্থানীয় ভাষায় এই ধরনের বিশাল ফসলি জমিকে খুজ বলে থাকেন, ক্ষয় চন্দ্রবিন্দু রস্যৌ বর্গীয় জ, খুজ। আর সময়টা তখন তো শীতের সময়, কিছু ক্ষেতে সরিষা রোপণ করা হলেও অধিকাংশ ক্ষেতগুলোই তখন ছিল ফাঁকা, হয়তো কোনো কিছু বোনা হবে খুব তাড়াতাড়ি। এই খুঁজটা পাড়ি দিলেই চাচিতারা গ্রামেই উনি এসে পড়বেন। একই সাথে ওনাদের বাড়িও ছিল গ্রামের দক্ষিণ পাশে, তো এক কথায় বাড়িতে এসে পড়বেন আর কি। তার সামনে থেকে বেশ মোটা একটা আইল বা হাতাল বলে অনেকে, সোজা ওই খুঁজ বরাবর ওনাদের বাড়িটা যেদিকে ওইদিকে এসেই ঠেকেছে আর কি। তো আনুমানিক 25 মিনিট হাঁটা লাগবে, 25 থেকে 30 মিনিট। সমস্যা হলো এই পথে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষজনেরও দেখা মিলবে না।
উনি আসলে কোনোটা দিয়েই যেতে সাহস পাচ্ছিলেন না, বয়সটা তখন আর বেশি ছিল না। উনি তখন আবার মেলার দিকে ফেরত আসছিলেন, দেখি অনুনয় বিনয় করে ঢোকা যায় কিনা। হঠাৎ করে কি মনে করেন পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখেন আরে এটা তো তার কাকা। কাকা ওই আইল দিয়ে সোজা ওই চাচিতারা গ্রামের দিকে যাচ্ছেন। উনি কোন রকম চিন্তা না করে কাকা কাকা বলে দৌড়ে তার পিছু হাঁটতে থাকেন। দৌড় দিয়ে একটা জায়গায় থেমে গেছেন, তারপর হাঁটা শুরু করেছেন আর কি। কিন্তু ওই যে লোকটা, ওই লোকটা না কোনো কথা বলে না, দাঁড়ায়ও না, সে তার মতো হাঁটছে। এই যে কাকা কাকা বলে যে ওখান থেকে দৌড় দিয়ে তার কাছাকাছি এসে যে আবার হাঁটা শুরু করলো, একটা বারের জন্য সে পেছন দিকে তাকালোই না। এরপর এই মনির ভাইয়ের বাবা চিন্তা করেছেন, আরে এই লোকটা আমার কাকা না, কাকা হলে তো ডাকের উত্তর দিত, মনে হয় অন্য কেউ, আর কানেও মনে হয় কম শোনে, যাক ভালো হয়েছে একজন তো পাইছি বাড়ি যাওয়ার জন্য। 10 মিনিটের মতো হেঁটেছেন ওইভাবে। হঠাৎ করে ওই লোকটা কি করেছে, পশ্চিম দিকে হাঁটা শুরু করেছে, মানে উনি যেদিকে যাবেন ওই দিক থেকে পশ্চিম দিকে হাঁটা শুরু করেছে। এইভাবে হেঁটে যাচ্ছেন। এখন সমস্যা হলো যে উনি পশ্চিম দিকে হেঁটে গেলেও হয়তোবা উনি ওই চাচি তারা গ্রামেই যাবেন। মনির ভাইয়ের বাবা কি করেছেন, ওনার সাথে সাথে হাঁটা শুরু করেছেন। কিছু সময় হাঁটার পর হঠাৎ করে খেয়াল আসে, আরে এই লোকটা তো আমাকে ডাঙ্গার দিকে নিয়ে যাচ্ছে। ডাঙ্গা কি, ওই এলাকায় বর্ষার সময় নদীর যে পানিটা ঢোকে, এরপর পানি যখন শুকাতে থাকে তখন এই খুজ, যেটা বললাম বিশাল ফাঁকা জমি, সব খুজের হাইট তো একরকম না, কিছু আছে নিচু জমি, ওই নিচু জমিগুলোতে মাছ জমা হতে থাকে। এরপর কৃষকরা কি করে, ওগুলোকে কোনোভাবে একটু আটকে দেয়, এরকম একটা কাজ করে, সাধারণত ওইগুলোকে ডাঙ্গা বলে। ওই দিকে যাচ্ছিলেন। মনির ভাইয়ের বাবা বুঝতে পারেন তো স্বাভাবিক কিছু না, নিশ্চয়ই ওই ডাঙ্গায় আমাকে চুবিয়ে মারার জন্য এ নিয়ে যাচ্ছে। ওনার একটু একটু সন্দেহ হতে থাকে। আবার চিন্তা করে, চোর না ডাকাত, চোর ডাকাতের খপ্পরে বললাম নাকি। উনি কি করেছেন, উনি ওই সময় খুব বাজে ভাষায় ওই লোকটাকে একটা গালি দিয়েছেন। আর গালি শুনে তখন ওই লোকটা পেছন দিকে ঘুরেছে। ঘোরার পর যেটা দেখেছেন, এটা দেখার জন্য উনি মোটেও প্রস্তুত ছিলেন না। উনি দেখেন ওই লোকটার আকৃতি মানুষের মতো হলেও মুখটা মনে হচ্ছে আগুনে পুড়ে একদম ঝলসে গেছে। চোখ কি ছিল না এটা বোঝা যাচ্ছিল, তবে দাঁত দেখা যাচ্ছিল, দাঁতগুলো ছিল সূচালো। সে খুব ভয়ঙ্কর ভাবে হেসে দেয়। অদ্ভুত ব্যাপার হলো, সে যে এত জোরে হাসছে, হাসির কোনো শব্দ নাই। এটা দেখার পর কারকের মাথা ঠিক থাকে, চারপাশে কোনো বাড়িঘর নাই, মানুষ নাই, আছে শুধু চাঁদের আলো আর নিস্তব্ধতা। তিনি উল্টো দিকে ঘুরে দিয়েছেন দৌড়। খুব বেশি দূর যেতে পারেন নাই, আনুমানিক 25-30 গজ এগিয়েছেন, এরপর হোঁচট খেয়ে পড়ে যান। এরপর ওনার কিছু মনে নাই। ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি যেখানে অজ্ঞান হয়েছিলেন সেখানেই আছেন। তখনও ফজরের আজান হয়তোবা দেয় নাই। এরপর উনি একা একাই বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর আর কোনো সমস্যা হয় নাই, তবে হালকা জ্বর এসেছিল, এছাড়া কোনো সমস্যা হয়নি। এটাই ছিল প্রথম ঘটনা। এবার আসি দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে এই মান্নুর ভিটা কেন্দ্রিক, যেটা একটু আগে আমরা বলেছি। তো ওনার বাবা তখন বিয়ে করেছেন, এই ঘটনার বেশ কিছু বছর পরে আর কি। ওনার বাবা তখন নতুন বিয়ে করেছেন একদম। সারাদিন কৃষিকাজ করেন আর রাতের বেলা যেতেন শ্বশুর বাড়ি। তখনও ওনার স্ত্রীকে, মানে মনির ভাইয়ের মাকে বাড়িতে আনা হয়নি। শ্বশুরবাড়ি ছিল ভোয়া গ্রামে, যে গ্রামের নামটা আমরা ঘটনার শুরুর দিকে বলেছি। তো একদিন রাত্রে উনি সাইকেল নিয়ে শ্বশুরবাড়ির দিকে যাচ্ছিলেন। তো যেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তার উত্তরে চাচিতারা গ্রাম আর দক্ষিণে হচ্ছে ওই যে সেই দেলুয়া গ্রাম। তো দেলুয়া গ্রাম এবং ভোয়া গ্রামের খুঁজটা হচ্ছে ওই দিকটাতে। সময়টা ছিল বর্ষাকাল। নদীর পানি চাচিতারা গ্রাম থেকে যেন বেরিয়ে যেতে পারে, তাই মান্নুর ভিটার কাছাকাছি রাস্তা খুঁড়ে একটি পানির লাইন তৈরি করা হয় দেলুয়া এবং ভোয়া গ্রামের খুঁজের দিকে। তিনি সাইকেল নিয়ে ওই যে একটা ডাঙ্গা রয়েছে ওটার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। সাইকেলটা ছিল একদম নতুন। তো উনি চিন্তা করেন সাইকেলটা পানিতে ভিজাবো, একটু উঁচু করে 3-4 পা ফেললেই তো পার হয়ে যাব। আর ওখানে পানিও তো বেশি ছিল না, সর্বোচ্চ গোড়ালি পর্যন্ত বা এর থেকে একটু বেশি হবে, হাঁটু পর্যন্তও না। তো উনি যেইভাবে সেই কাজ, উনি সাইকেল থেকে নেমে সাইকেল উঁচু করে পানিতে নেমেছেন। 2 পা ফেলার পর সাইকেলের আগার চাকা, সামনের চাকা যেটা ব্রেকের সাথে যে চাকাটা থাকে, ওইটা ওই পার ছুঁয়ে ফেলেছেন। তখন হঠাৎ করে দেখা যায়
যে একটা বাচ্চা ছেলে সাইকেলের আগের চাকাটা খপ করে ধরে ফেলেছে। এই ছেলেটা কোত্থেকে আসলো? এই ছেলেটাকে আগে তো উনি কখনো দেখেন নাই, তখন যে খুব বেশি রাত ছিল তাও না। ওই ছেলেটা সাইকেলের আগার চাকা ধরেছে, অদ্ভুত ব্যাপার, সাইকেলটা উনি এক চুলো নড়াতে পারছেন না, কোনোভাবেই নড়াতে পারছেন না। উনি তো বুঝে যান এটা আর যাই হোক এই বাচ্চাটা মানুষের সন্তান নয়, নিশ্চয়ই এটা একটা পিশাচ। মানুষের সন্তান হলে গায়ে এত শক্তি থাকতো না এই বয়সের কোনো বাচ্চার গায়ে, যেটা থাকার কথা। ভয়ে তো ওনার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। উনি সাইকেল উঁচু করে ধরে রেখেছেন, আর ওইদিকে সাইকেলের সামনের চাকা আর একটা এরকম পিশাচ ধরে রেখেছে। উনি বুঝতে পারছিলেন, হঠাৎ করে ওনার মনে হচ্ছে যে এই যে ওনার পা যে পানির মধ্যে আছে, ওই পানিটা প্রচন্ড গরম হয়ে গেছে এবং টক বগিয়ে মনে হচ্ছে ফুটছে, এমন একটা অবস্থা। ওই ভিটার আশেপাশে কিন্তু কোনো ঘর বাড়িও নেই, ডাকাডাকি করে কোনো লাভ হবে না, কোনো মানুষও আসছিল না এই রাস্তা দিয়ে। এদিকে পানি হঠাৎ করে এরকম গরম হয়ে গেছে বলে ওনার কাছে মনে হচ্ছিল। কি করবে, পানিতে থাকতে পারছে না, আবার সাইকেলটা সামনে ধরে রেখেছে, উঠতেও পারছেন না। উঠলে এই পিশাচটার খপ্পরে পড়বেন, কি করবেন? উনি অনেক কষ্টে শরীরের শক্তি সংগ্রহ করে আল্লাহর নাম স্মরণ করে ওই সাইকেলটা কি করছেন, পাড়ের দিকে ওই পিশাচটার গায়ে ছুঁড়ে মারার চেষ্টা করেছেন। এটাতে উনি সক্ষম হয়েছেন আল্লাহর রহমতে। আর তখন হয়েছে কি, ওই পিশাচটা পাশে থাকা একটা তুত গাছে গিয়ে উঠেছে। তার গাছে ওঠার স্টাইলটা ছিল অন্যরকম। পিশাচটা যে গাছের দিকে ঘুরে দৌড়ে উঠবে বিষয়টা এরকম না। পিশাচটা কি করেছে, এই মনির ভাইয়ের বাবার দিকেই মুখ রেখে উল্টো দিকে হাঁটা শুরু করেছে। উল্টো দিকে হাঁটতে হাঁটতেই একদম অনায়াসেই গাছে উঠে গেছেন। গাছে উঠে একটা ডালের উপর বসে পড়েছে। প্রিয় লিসেনার্স, আপনি একবার ভাবুন, কেউ উল্টো দিকে হাঁটা শুরু করছে, হাঁটতে হাঁটতে একটি গাছে অনায়াসেই উঠে যাচ্ছে, তাও আবার উল্টো হেঁটেই নিচ থেকে উপরে উঠে যাচ্ছে, উঠে ওখানে বসে পড়েছে। বিষয়টা কতটা ভয়ঙ্কর! এদিকে এই দৃশ্য যখন উনি দেখেছেন, উনি 100% নিশ্চিত হয়েছেন যে এটা নিঃসন্দেহে পিশাচ। তুত গাছ কিন্তু খুব বেশি বড় ছিল না, ছোটখাটো ছিল আর কি। তো মাটি থেকে মোটামুটি 6-7 ফুট উচ্চতায় গিয়ে ওই জিনিসটা বসেছে। এদিকে এই যে মনির ভাইয়ের বাবা, উনি সাইকেলটা উঠাবেন, সাইকেলটা মাটিতে পড়ে রয়েছে, উনি যখনই উঠাবেন রুকুর হালতে গিয়েছেন, মানে ঝুঁকে পড়ে সাইকেলটা তুলবেন, উনি তো ওই অবস্থাতেও কিন্তু ওই পিশাচটার দিকে তাকিয়েছেন যে ও কি করে। যখনই উনি ঝুঁকে পড়ছেন ওই সময় উনি খেয়াল করেন ওই পিশাচটা ওই ডালে বসে তার দিকে লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন উনি আবার সোজা হয়ে যান, তখন আর পিশাচটা লাফ দেয় না। তখন উনি কি করেছেন, উনি পা দিয়ে সাইকেলটাকে উঁচু করে হাত দিয়ে ধরে ফেলেছেন। এরপর উনি সাইকেলে উঠবেন, এমন সময় দেখেন যে ওই পিশাচটা নাই। কোথায় গেল? হঠাৎ করে পেছন থেকে কোনো কিছুর খুরের আওয়াজ, আবার ফসফস শব্দ। পেছন দিকে তাকিয়ে দেখতে পান একটা বিশাল আকৃতির ষাঁড় রাগে মাটির উপর পা দিয়ে শব্দ করছে, মাটির উপর বারবার আঘাত করছে। এটা তো ওই খুরের আওয়াজ হচ্ছে আর ফসফস শব্দ করছে। এরপর ওই ষাঁড়টা ওনার চতুর্দিকে ঘুরতে থাকে, উনি আগাচ্ছেন আর তার চারদিকে ঘুরছে। একটা পর্যায়ে হঠাৎ করে মনে হলো ওই ষাঁড়টা বাতাসের সাথে মিলিয়ে গেল, একটা দমকা বাতাস হয়ে ওই যে খুঁজের যে দিকটা থেকে উনি এসেছিলেন, মনে হচ্ছে দমকা বাতাসটা ওই দিকে চলে গেল, ওনার কাছে এটা মনে হলো। এরপর কোনো সমস্যা হয় নাই। এই মনির ভাইয়ের বাবা মনির ভাই নানা বাড়িতে চলে আসেন। নানার বাড়িতে যাওয়ার সাথে সাথে মনির ভাইয়ের নানা মনির ভাইয়ের বাবাকে বলছেন যে এই মাসুদকে গরম পানি দে, ওকে গোসল দিয়ে ঘরে নিয়ে আয়। এরপর উনি বলছেন যে আজকে তুমি যার হাত থেকে বেঁচে আসছো একে আমরা পিচ্চি পিশাচ বলি। এই খুঁজের সবচাইতে শক্তিশালী পিশাচ এটা। এটা ছোট আকৃতিতে থাকে বলে এটা পিচ্চি পিশাচ নামেই অনেকে ডেকে থাকে। ওর হাত থেকে সবাই বাঁচে না। কিছুদিন আগেই এই পিশাচটা এক মেম্বারকে মেরে ফেলেছিল। ঘোড়ার উপরে চড়ে আসছিল, ওই অবস্থাতেই তাকে এক চর মারে, সে ঘোড়ার উপর থেকে ছিটকে পড়ে। এরপর তার মাথাটা শুকনো মাটিতে পুঁতে ফেলেছিল। এটা পরবর্তীতে জানা গিয়েছিল। ওই পিশাচটাকে আরেকজন হাজির করেছিল, তারপর জানা যায় যে কিভাবে পিশাচটা মেরেছিল। আল্লাহর অশেষ রহমত যে আমার মেয়ের কপালে দুঃখ রাখে নাই, এই কারণে তুমি বেঁচে গেছো। প্রিয় লিসেনার্স, এখানে প্রশ্ন হলো যে এই যে মনির ভাইয়ের নানা, ওনাকে এই বিষয়টা কে বলল? ব্যাপারটা হলো যে উনি কোনো কবিরাজও ছিলেন না, কোনো আলেমও ছিলেন না, কোনো মুফতিও ছিলেন না। জিন রিলেটেড কোনো সমস্যার সমাধান উনি করতেন না।
তাহলে উনি কিভাবে জানতেন এই ব্যাপারটা? পরবর্তীতে জানা গিয়েছিল যে এই যে মনির ভাইয়ের নানা, এই মনির ভাইয়ের নানা কি করতেন, কোনো এই ধরনের বিদ্যা না থাকলেও রাতের বেলা উনি মাছ ধরতেন, জিনেদের সাথে সীমানা ভাগ করে মাছ ধরতেন, যে তোরা ওই পাশে ধরবি, আমি এই পাশে ধরবো। ওনার অনেক সাহস ছিল। উনি একটা সময় ভ্যান গাড়ি চালাতেন। একবার কি হয়, পুলিশরা আত্মহত্যা করা একটা অর্ধগলিত লাশ এই ভ্যানে উঠিয়ে দিয়ে বলে যে লাশটা জায়গা মতো পৌঁছে দিতে, একটা জায়গায় পাঠাতে হবে আর কি। তো রাত 12টার সময় একা উনি লাশ নিয়ে যাচ্ছিলেন। ওখানে একটা বাজার রয়েছে, গড়গ্রাম বাজার বলে, ওই গড়গ্রাম বাজার উত্তর পাশে একটা ব্রিজ রয়েছে। তখন অবশ্য ওই ব্রিজটা বাঁশের ছিল। তো ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় লাশটা কিভাবে যেন পানিতে পড়ে যায়। এখন কি করবে, এটা তো একটা পুলিশ কেস, লাশটা তো বুঝিয়ে দিতেই হবে, তা না হলে তো বড় একটা ঝামেলা হয়ে যাবে। তিনি ওই গভীর রাত্রেই খালে নেমে ওই লাশটাকে কাঁধে করে আবার ভ্যানে উঠেন। এরপর লাশটাকে উনি বাড়িতে পৌঁছে দেন। তাহলে বোঝা যাচ্ছিল যে লাশটা পড়ে গেল, উনি সাহস করে আবার ওখান থেকে তুললেন। যদিও বা কোনো প্যারানরমাল ঘটনা ঘটেনি, কতটা সাহস ওনার ছিল, তা না হলে এই কাজটা কি উনি করতে পারতেন? আর ওনার কতটা সাহস ছিল, কোনো ধরনের কোনো তান্ত্রিক কবিরাজ বা হুজুর মুফতি না হয়েও উনি জিনেদের সাথে এলাকা ভাগ করে মাছ ধরতেন। কোনোভাবে জানতে পেরেছিলেন কোনো জিনিস হয়তো বা বলে গিয়েছিল, বা ওই পিচ্চি পিশাচটা এসেই বলে গিয়েছিল, হতে পারে এমনটা কিছু। মনির ভাই জানিয়েছেন ওনার জন্মের 1 বছর আগে ওনার নানা মারা গিয়েছেন। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম শেখ রিয়াজুল রহমান। ওনার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার জয়পুর গ্রামে। এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার নানির কাছ থেকে। ঘটনাটি ওনার নানি ওনাকে বলেছিলেন, আর নানি আবার পেয়েছিলেন নানার কাছ থেকে। নানার নাম দুলাল মল্লিক। ঘটনার সময়কাল 100 বছরের মতো হবে, এত আগের। তখন কিন্তু দেশ ভাগ হয়নি, বাংলাদেশ, পাকিস্তান, ভারত সব একই সাথে ছিল। তখন কিন্তু গ্রামগঞ্জে কোনো ইলেকট্রিসিটি ছিল না, রাস্তা ছিল মাটির, গাছপালা এত বেশি ছিল ওই গ্রামে, মানে যেই গ্রামের ঘটনা বলছি ওই গ্রামে ঘর বাড়ি আছে কি নাই দূর থেকে বোঝাই যেত না। ঘটনাটি ঘটেছে ওনার নানার এক বন্ধুর মৃত্যুর সময়। নানার বন্ধুর নাম হচ্ছে রফিক। যাই হোক, ঘটনায় আসা যাক। যেদিন ঘটনা ঘটে ওই দিন সন্ধ্যা হতে না হতেই এই রফিকের বাড়িতে হইচই পড়ে যায়। গ্রামের কবিরাজকে ডেকে আনা হলো। কবিরাজ নাড়ি পরীক্ষা করে বললেন রফিক আর এই দুনিয়াতে নেই। রফিক খুবই ভালো মানুষ ছিলেন। তিনি সকলের সহযোগিতায় এগিয়ে আসতেন, সবাইকে ভালোবাসতেন। হিন্দু মুসলিম বলে ওনার কাছে কোনো কথা ছিল না। ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষকে বিপদের সহায়তা করাই ছিল ওনার হৃদয়ের একটা তৃপ্তি। কোনো মানুষ ওনার কাছে খাবার চেয়ে না খেয়ে ফেরত গেছে এমনটা খুব একটা শোনা যেত না। আর এমন একটা সময়ে এই রফিক মারা যান। ওই সময় ওনার ছেলে বাড়িতে নেই। ওনার স্ত্রী আছেন, অন্যান্যরা আছেন, কিন্তু ওনার ছেলে বাড়িতে নেই। ওনার ছেলে ব্যবসার কাজে নদীর ওপারে গেছেন। গ্রামের কয়েকজন মুরব্বী আসেন রফিকের বাড়িতে। তারা পরামর্শ দেন দ্রুত লাশকে দাফন করতে হবে। ইসলামিক রীতি অনুযায়ী লাশ দাফন দ্রুতই হওয়া উচিত। লাশ দাফন করার দায়িত্ব নিলেন ওই গ্রামেরই কয়েকজন যুবক। রফিক সাহেব যখন ইন্তেকাল করেন তখন সময়টা সন্ধ্যার একটু আগে, মাগরিবের আজান তখন হয়নি। রফিক সাহেবের ওসিয়ত ছিল নদীর ওই পাশের একটা গ্রাম রয়েছে, ওইখানে যেন তাকে দাফন করা হয় উনি যখন মারা যাবেন। এটা আগে থেকে উনি ওসিয়ত করে গিয়েছিলেন। যেহেতু ওনার ওসিয়তের ব্যাপারটা ওনার পরিবারের সদস্যরা জানতেন, ওনার স্ত্রী জানতেন, অন্যরা জানতেন, যার কারণে ওখানেই তাকে দাফন করতে হবে। কিন্তু সমস্যা হলো ওই জায়গাটা দূরত্ব, মানে যেই জায়গার কথা উনি বলেছিলেন ওনারই পূর্বপুরুষদের ভিটা ওখানে আর কি, ওই জায়গাটার দূরত্ব এই বাড়ি থেকে, মানে উনি যেখানে মারা গেছেন সেখান থেকে প্রায় 8 কিলোমিটারের মতো হবে। এটাও সমস্যা না, সমস্যাটা শুরু হলো লাশটাকে গোসল করিয়ে জানাজা পড়ানোর পর হঠাৎ করে প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি হতে শুরু করলো। গ্রামের মানুষরা যে যার বাড়িতে চলে যেতে লাগলেন। লাশটাকে দাফন করার দায়িত্ব যে কয়েকজন যুবক নিয়েছিলেন তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলেন যে এত রাত্রে লাশটাকে কিভাবে নিয়ে যাওয়া যাবে। এদের মধ্যেও সবাই চলে গেল, রয়ে গেল মাত্র 2 জন। এই 2 জন যুবকের একজনের নাম জুলফিকার, আরেকজনের নাম হচ্ছে হাফিজুল। এই হাফিজুল এবং জুলফিকার তারা 2 জন খুবই ভালো বন্ধু। এত ঝড় বৃষ্টির রাত্রে তারা কিভাবে নৌকা নিয়ে লাশটাকে পার করবেন, তারপরে আরো অনেকটা পথ যাবেন। এই অসময়ে রফিকের ছেলেও বাড়িতে নেই, তারা 2 জন আসলে কিভাবে নিয়ে যাবেন এরকম চিন্তা ভাবনা করছেন। হঠাৎ করে দেখা গেল পাশের বাড়ির একজন মুরব্বী আসছেন।
সেই মুরব্বীর নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া। তো এই মুরব্বীকে ওনারা অবশ্য চাচা বলে সম্বোধন করতেন। তো সেই মুরব্বী আসেন, এসে বলেন, চলো আমি তোমাদের সাথেই যাব। সেই দুই বন্ধু বলছেন যে চাচা তুমি কিভাবে যাবে আমাদের সাথে এত ঝড় বৃষ্টি রাত্রে? তখন সেই রশিদ মিয়া চাচা বলেন, কেউ যেহেতু যাচ্ছে না, কাউকে না কাউকে তো যেতেই হবে, তোমরা একা কি আর পারবা? আমি না হয় যাই, যতটুকু উপকারে লাগতে পারি লাগবো। রফিক তো খুবই ভালো মানুষ ছিল, কত মানুষের উপকার করতো, কারণ ওর লাশ এভাবে পড়ে থাকবে এটা তো হতে পারে না, চলো আমি যাব। যাই হোক, এই দুই বন্ধু আর কথা না বাড়িয়ে লাশটাকে ওনারা নৌকায় তোলেন। নৌকা দুইটা, একটা নৌকাতে জুলফিকার এবং হাফিজুল আর লাশ, আর আরেকটা নৌকা একটু ছোট, সেখানে দুজন ওঠা যায় না, ওই নৌকাটায় উঠলেন সেই রশিদ মিয়া। লাশটাকে নিয়ে তারা যাত্রা শুরু করলেন দাফন করার উদ্দেশ্যে। নৌকাটা নদীর মাঝ বরাবর যখন আসে তার আগ পর্যন্ত কিন্তু ঝড় বৃষ্টি কিছুটা কমে এসেছিল, কিন্তু যখনই মাঝ বরাবর এসেছে তখন আরো জোরে ঝড় বৃষ্টি হতে শুরু করলো। এত ঝড় যে নদীর যে ঢেউ ওঠা শুরু করলো, সেই ঢেউয়ে চাচার নৌকা যে কোথায় গেছে এটা ওনারা দেখতে পেলেন না। জুলফিকার হাফিজুল চিন্তা করলেন যে এই চাচাকে নিয়ে আসলাম, নিশ্চয়ই নৌকা ডুবে গেছে, চাচার অবস্থা তো খারাপ, এক লাশ দাফন করতে এসে চাচা না লাশ হয়ে যায়। ওনারা এই চিন্তা করছেন। এর ভিতরে হঠাৎ করে দুই বন্ধুর মধ্যে একজন যে হাফিজুল, সে দেখে দূরে একটি বাঁশঝাড় দেখা যাচ্ছে। তখন হাফিজুল জুলফিকারকে বলে, জুলফিকার ওই দেখ দেখ একটা বাঁশঝাড় মনে হচ্ছে না? জুলফিকার বলে যে তাহলে ওইদিকে চল। তখন আবার হাফিজুল বলে যে এইখানে আমি তো কোনোদিন বাঁশঝাড় দেখি নাই, হঠাৎ করে বাঁশঝাড় এখানে, বিষয়টা কেমন লাগছে আমার কাছে। জুলফিকার বলে, আরে অত ভাবে লাভ নাই রে, এই ঝড়, তারপর নদীর মাঝখানে আছি, কিছু দেখা যাচ্ছে না, তুই বলছিস যাবি না। আরে আমরা তো ঢেউয়ের কারণে দূরে সরে চলে আসছি, এমন জায়গায় আসছি এখানে হয়তো তুই খেয়াল করিস নাই, চল চল তাড়াতাড়ি চল। ওনারা ওই ঝড়ের মধ্যেই তাড়াতাড়ি করে নৌকা ওইদিকে নিতে থাকেন। আল্লাহর রহমতে সহি সালামতে ওখানে নৌকা নিয়েও আসেন। তো নৌকাটাকে তীরে নিয়ে আসেন, লাশটাকে নৌকা থেকে তুলে নদীর পাড়ে তোলা হলো এবং ওই বাঁশের নিচেও নিয়ে আসা হলো। দুই বন্ধু লাশটাকে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, তারা দেখছে যে আশেপাশে কোথাও কোনো ঘর বাড়ি নাই, একেবারে জনশূন্য। এই অন্ধকার রাত্রে তারা পথও হারিয়ে ফেলেছে। হঠাৎ তারা দেখে তাদের পেছনের দিক থেকে তাদের নাম ধরে কেউ ডাকছে, এই জুলফিকার, এই হাফিজুল। তারা দুই বন্ধু এরকম ডাক শুনে হঠাৎ করে চমকে যায়, রীতিমতো ভয়ই পেয়ে গেছে। তারা খেয়াল করলো ওই যে সেই রশিদ চাচা ডাকছে। তখন জুলফিকার বলে, আরে চাচা তুমি কিভাবে জানলে যে আমরা এখানে আছি? তখন চাচা বলে, আমি তোদের নৌকা দেখে এখানে চলে আসছি। চাচা আসাতে হাফিজুল কেমন যেন সন্তুষ্ট না, সে মনে মনে ভাবছে এত অন্ধকারে সামনের মানুষকে দেখা যাচ্ছে না, আর উনি নৌকা চিনে চলে আসছেন, বিষয়টা কেমন অবাক করা ব্যাপার। হাফিজুল হঠাৎ করে দেখে চাচার চোখ দুটো কেমন যেন লাল দেখাচ্ছে। তখন হাফিজুল বলে ফেলে, চাচা তোমার চোখ দুটো এত লাল কেন? তখন চাচা বলে, আরে ঝড়ের পানি পড়ছে তো চোখে, এই জন্য মনে হয় একটু লাল দেখাচ্ছে, আর ঝড়ে কিছু ধুলাবালিও চোখে লাগছে এই জন্য। জুলফিকার এতক্ষণে তেমন কিছু লক্ষ্য করছিল না, এবার তারও কিছু ভয় হতে লাগলো মনে, কারণ বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময়ই তো চাচা আসছে, তাহলে ঝড়ের ভিতরে ধুলাবালি কিভাবে চাচার চোখে ঢুকলো? চাচার তো ধুলাবালি চোখে ঢোকার কথা না, বৃষ্টিতে তো সব ধুলাবালি এখন কাদা হয়ে গেছে, নিশ্চয়ই চাচা কিছু লুকাচ্ছে। এই কারণে জুলফিকার একটু ভয় পাচ্ছিল। চাচা আবার বলে ওঠে, এই বাঁশঝাড়ের ভিতর না দাঁড়িয়ে চল ভেতরের দিকে কোনো একটা গাছের নিচে দাঁড়াই, নদীর পাড়ে ভেজার থেকে একটু দূরে যাই, বড় কোনো গাছের নিচে বসি, তাতে কম ভিজবো। তো জুলফিকার বলে, চলো ভিতরে যাই। হাফিজুল বলে, না চাচা আমরা এখানেই ঠিক আছি। জুলফিকার বলে, আরে হাফিজুল তুই খালি বেশি বুঝিস, চাচা তো ঠিকই বলছে, মুরব্বীদের কথা শুনতে হয়, চল। তারাও এখানে লাশটা রেখেই অন্যদিকে যেতে থাকে। জুলফিকারের কথায় হাফিজুলও যাওয়া শুরু করে, ওই চাচার পেছন পেছন বড় একটা বট গাছের নিচে গিয়ে তিনজন দাঁড়ায়। কিছুক্ষণ সময় কেটে যায়, চাচা কোনো কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। এই সময় হাফিজুল মনে মনে ভাবছে যে আচ্ছা, লাশটাকে যে নদীর পাড়ে রেখে এলাম, এই রাতের বেলা লাশটাকে যে কোনো যদি জীবজন্তু খাওয়া শুরু করে, শিয়াল টেনে নিয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কি জবাব দেবো ওর পরিবারের কাছে? হঠাৎ করে এই দুইজনই খেয়াল করলো এই রশিদ চাচা তাদের কাছে নেই। হাফিজুল জিজ্ঞেস করে, এ জুলফিকার, চাচা কোথায় রে? এখানেই তো ছিল, লোকটা কোথায় গেল? হাফিজুল বলে, আমার কাছে ব্যাপারটা সুবিধার লাগছে, তাড়াতাড়ি চল নদীর পাড়ে যাই। তারা দুই বন্ধু যখন তাড়াতাড়ি করে নদীর পাড়ে যায়, গিয়ে দেখে ভয়ঙ্কর একটা দৃশ্য। এই যে চাচা রশিদ চাচা, সে আসলে চাচা নয়, এটা একটা ভয়ঙ্কর রাক্ষস জিন।
মানুষ খেকো জিন। এই জিন লাশটার কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সেই সময় দুই বন্ধু জোরে জোরে সূরা পড়তে থাকে এবং জোরে জোরে আল্লাহর নাম নিতে থাকে। নদীর ঢেউয়ে নৌকাটা কিছুটা দূরে সরে গিয়েছিল, যদিও বা নৌকাটা বাধা ছিল। যদি বাধা না থাকতো নৌকাটা যে কোথায় যেত তার ঠিক ঠিকানা ছিল না। তবে পাড় থেকে কিছুটা দূরে সরে চলে গিয়েছিল, দড়িটা যত বড় ঠিক ততটুকুই দূরে সরে গিয়েছিল। এখন দুই বন্ধু ওই নৌকার দিকে দৌড়াতে থাকে আর সূরা পড়তে থাকে। তারা কাছে গিয়ে দড়ি ধরে নৌকাটাকে আবার কাছে নিয়ে আসে, নৌকায় ওঠে, নৌকা বাইতে শুরু করে। তারা যে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। নৌকা নিয়ে তারা কিছুটা যখন দূরে চলে আসে তখন দূর থেকে সেই রাক্ষস জিনটা চিৎকার করে বলে ওঠে, আমি হচ্ছি কলিজা খেকো জিন। কলিজা আমার খুব ভালো লাগে, মরা মানুষের কলিজা ভালো লাগে, আর জোয়ান মানুষের কলিজা আরো বেশি ভালো লাগে। তোদের দুজনের কলিজা খাওয়ার শখ ছিল রে, বেঁচে গেলি। এইটার কলিজা খেয়েই তোদের দুইটাকে ধরতাম। এই কথা শোনার পর এই জুলফিকার এবং হাফিজুল আরো জোরে জোরে সূরা পড়তে থাকে, আল্লাহ বাঁচাও বলতে থাকে। কোন একটা পর্যায়ে তারা নৌকার মধ্যেই বেহুশ হয়ে পড়ে। ততক্ষণ অবশ্য ঝড় কমে এসেছিল। তাদের যখন হুঁশ ফেরে তখন তারা দেখে তারা নিজেদের বাড়িতেই শুয়ে আছে। ওরা বলে যে আমরা কিভাবে এলাম? তখন সবাই বলে যে কয়েকজন জেলে মাছ ধরতে গিয়ে দেখে যে একটা নৌকা ভাসছে, আর নৌকার ভিতরে তারা দুজন বেহুশ হয়ে পড়ে আছে। সেই জেলেরাই চিনতে পেরে ওদেরকে বাড়িতে নিয়ে আসে। গ্রামবাসীরা জিজ্ঞেস করলে তখন তারা পুরো ঘটনাটা খুলে বলে, আর ওই চাচার নাম বলে যে সেই চাচা কলিজা ছিঁড়ে খেয়েছে। তারপর সেই চাচার বাড়িতে যাওয়া হলো, গিয়ে দেখা গেল ওই চাচার 1 মাস আগে পা ভেঙে গিয়েছিল। গ্রামের কিছু টোটকা চিকিৎসা নিয়েই সে বাড়িতে শুয়ে আছে, সে বাড়ির বাইরে খুব একটা যেতেই পারে না। তাহলে কে গিয়েছিল তাদের সাথে? গ্রামের ইমাম সাহেবের কাছে বিষয়টা যখন বলা হয় তখন ইমাম সাহেব বলেন যে ভয়ঙ্কর এক দুষ্টু জিনের খপ্পরে তারা পড়েছিল। তো যাই হোক, সকাল হতে না হতেই যখন এই বিষয়টা জানাজানি হয়ে যায়, আবার সেই লাশটা খোঁজার জন্য সকলে রওনা হয়ে যায়। গিয়ে দেখা যায় সত্যি ওখানে একটা বাঁশঝাড় রয়েছে। ওই বাঁশঝাড়টা মূল জায়গা থেকে বেশ খানিকটা দূরে, আর ওখানে লাশটা পড়ে আছে। লাশটা অবিকৃত থাকলেও শুধু বুক ফেরে কলিজাটা বের করে নেওয়া হয়েছে, আর সবকিছু ঠিকঠাক আছে, শরীরের অন্য কোনো জায়গায় আঘাত করা হয়নি। এরপর ইমাম সাহেবের পরামর্শ অনুযায়ী লাশটাকে আবার পুনরায় নিয়ে আসা হয়। এর মধ্যে তার যে ছেলে, যে রফিক সাহেবের ছেলে, সেও চলে আসছে। তারপর লাশটাকে পুনরায় গোসল করিয়ে জানাজা দিয়ে এরপর এই রফিক সাহেবের ইচ্ছা অনুযায়ী সেই জায়গায় আবার নিয়ে যাওয়া হয় যেখানে তার সমাহিত হওয়ার শেষ ইচ্ছা ছিল, সেখানে তাকে দাফন করা হয়। এই ঘটনার পর থেকে নাকি এখন পর্যন্ত ওই গ্রামে সন্ধ্যার পর কখনোই আর লাশ দাফন করা হয় না, সকালবেলা হয়। এটাই ছিল ঘটনা। শেষ ঘটনায় চলে যাই। আমাদের এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ বেলাল খান। ওনার বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ি ইউনিয়নের চর বেরুবাড়ি চেয়ারম্যান পাড়া গ্রামে। ঘটনাটি ওই গ্রামেরই। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম ছিল মোহাম্মদ জব্বার মিয়া। ঘটনা ঘটার সময়কালটা 2010-11 সাল এরকম আশেপাশে হবে, সময় এরকমই হবে বলে জানিয়েছেন আর কি আমাদেরকে। তো এই যে যিনি জব্বার মিয়া, ওনার কাজ বা পেশা ছিল মাছ ধরা। আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন মোহাম্মদ বেলাল খান, উনি জানিয়েছেন যে উনি ছোটবেলা থেকেই দেখে আসছেন যে এই জব্বার মিয়া প্রতিনিয়ত মাছ ধরেন, নদীতে খালে মাছ ধরেন, এভাবেই উনি সংসার চালান। বিকেল বেলা যান মাছ ধরতে, তো ভোরবেলা আসেন। বিভিন্ন জায়গায় উনি জাল পাতেন। তো ঘটনা যখন ঘটে ওই সময় সিজনটা ছিল শীতের। শীতের দিনে বিভিন্ন ডোবাতে তেমন পানি ছিল না। ডোবার পাশে অনেক পুরনো কিছু গাছ লাগানো ছিল, আর ওই গাছগুলোতে বিভিন্ন ধরনের ভয়ের ঘটনা ঘটেছে বলে জানা যায়। তবে ওনার এই সমস্ত ঘটনার প্রতি কোনো আগ্রহ ছিল না, কারণ ওর পেট চালাতে হবে, পরিবারের লোকজনের মুখে আহার তুলে দিতে হবে। এই জন্য কোথায় কি ভয়ের ঘটনা ঘটলো না ঘটলো, কোথায় কোন প্যারানরমাল বিষয় আছে, এটা নিয়ে উনি অতটা মাথা ঘামাতেন না। সাহসীও ছিলেন বটে উনি, যেহেতু রাত বিরেতে মাছ ধরতেন। আর ওই যে গাছগুলোর কথা যেগুলো আমরা মাত্রই বললাম, এই গাছগুলোতেও বিভিন্ন ধরনের ভয়ঙ্কর পিশাচ ছিল। জব্বার মিয়া এগুলোতে তো ভ্রুক্ষেপ করেনি না, উল্টো থোড়াই কেয়ার করেন, তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাও বলেন। একদিন বিকেল বেলায় জাল বসিয়েছেন। বিকেল থেকেই তখন কুয়াশা পড়ে গিয়েছিল, এমনি গ্রাম অঞ্চলে কুয়াশাটা একটু বেশি পড়ে। তো উনি
জাল বসানোর পর কিছু সময় পর পর আবার সেই জালগুলো চেক করে। উনি জাল বিছানোর পর মোটামুটি অনেকক্ষণ হয়ে যায়, সন্ধ্যার পরে জাল বিছিয়েছেন, চিন্তা করেছেন যাই বাড়িতে গিয়ে একটা ঘুম দেই, ফজরের আজানের পরে আসবো। তো উনি বাড়িতে গিয়েছেন, চিন্তা করেছেন ফজরের আজান দিয়ে দিয়েছে। সাধারণত উনি ঘুম থেকে ওই সময়ই ওঠেন, তবে ওই দিন কোনো কারণে বুঝতে পারেন না যে কয়টা বাজে। উনি বাড়ি থেকে বের হয়ে গেছেন, যেই জায়গাতে জাল পেতেছেন ওই জায়গাটাতে যেতে নৌকার দরকার হয়, বর্ষাকালেও দরকার হয়, শীতকালেও দরকার হয়। তো ওনার নৌকা তো একটা জায়গায় বাঁধাই ছিল, উনি ওই নৌকাটা নিয়ে জাল তুলতে গিয়েছেন। জাল তোলার সময় কিন্তু উনি নৌকার এক মাথায় বসেছেন, আর যেই মাথায় বসেছেন নৌকার অপর মাথাটা কিন্তু ওনার ভারে কিছুটা উঁচু হয়ে গিয়েছে। হঠাৎ করে মনে হলো উনি যেই অংশে বসেছেন ওই অংশটুকু আস্তে করে অনেকটা উঁচু হয়ে গেল, উঁচু বলতে অনেক উঁচু, ঠিক যেন অপর মাথায় অনেক ভারী কিছু একটা রাখা হয়েছে। তা না হলে এই মাথা একটা মানুষ নিয়ে এত উঁচু হওয়ার কথা না। উনি পেছন দিকে তাকান, কিন্তু তাকিয়ে নৌকার অপর মাথায় কোনো কিছু দেখতে পান না, তবে নৌকার অপর মাথা যে দেবে গিয়েছে ভারী কোনো কিছুর চাপে, এটা উনি খুব ভালোই বুঝতে পারেন। উনি চিন্তা করলেন কি ব্যাপার, লোকজন নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে নৌকাটা এভাবে দেবে গেল কেন অপর পাশ, আমি বা উঁচু হয়ে গেলাম কেন, আমি তো নিচুই ছিলাম, নৌকার অন্য মাথা উঁচু ছিল। উনি এই চিন্তা করতে করতে হঠাৎ করে আবার উনি আস্তে আস্তে নিচু হতে থাকেন, নৌকাটা একদম স্বাভাবিক হয়ে যায়। জব্বার মিয়া তখন বুঝতে পারেন যে আসলে এখানে কিছু একটা ছিল, তা না হলে এখন স্বাভাবিক হয়ে গেল কেন। এরকম ভাবছেন, চিন্তা করলেন আর ধুর, মনে হয় উল্টাপাল্টা কিছু চিন্তা ভাবনা করছেন, বা কোনো কারণটা হতেই পারে, অনেক সময় ঢেউয়ের কারণে হতে পারে, কিন্তু ওখানে তো ঢেউ নাই, একদম স্থির পানি। যাই হোক উনি 7-5 না ভেবে কাজ চালাতে লাগলেন, মাছ তুলছেন। মাছ তোলা শেষ, এমন অবস্থায় হঠাৎ করে আবারও একই ঘটনা ঘটল। এবারও মনে হলো উনি আস্তে আস্তে উঁচু হয়ে যাচ্ছেন, অপর পাশ নিচু হয়ে গেল, মনে হলো আবার ভারী কিছু বসেছে। অল্প কিছু সময় পর আবার স্বাভাবিক হয়ে গেল। জব্বার মিয়া এবার একটু ভয় পেলেন, দ্রুত নৌকা নিয়ে উনি পাড়ে চলে আসলেন, মাছগুলো নিয়ে উনি বাজারে চলে যান। তখন অবশ্য সকাল সকালই হয়ে গিয়েছিল বটে, তবে চারদিকে যে এত সকাল বিষয়টা এরকম না, কিছুটা অন্ধকার ছিল। উনি ওই রাত্রে যখন ঘুমিয়েছেন, সকালে তো মাছ বিক্রি করেছেন, রাত্রে আবার যখন ঘুমিয়েছেন, সন্ধ্যার সময় কিন্তু উনি মাছের জন্য জাল পেতে আসছেন আর কি, ওই জায়গাতে, ওই গাছের কাছেই। রাত্রে সে ঘুমিয়েছেন, ঘুমানোর পর উনি স্বপ্নে দেখতে পাচ্ছেন একটি কালো ছায়া তার কাছে এসে বলছে, জব্বার মিয়া, তুই এত জায়গা বাদ দিয়ে আমার থাকার জায়গায় এসে তুই প্রতিদিন বিরক্ত শুরু করছিস, ওখানে কেউ আসে না, তুই এসে আমাকে বিরক্ত করিস, আমি তো তোর কাছে কখনো যাই নাই, তুই আমার কাছে এসে বারবার কেন বিরক্ত করছিস? আজকেই শুরু, আজকেই শেষ তোর কাছে স্বপ্নের মধ্যে আমার আশা। গত রাত্রে আমি তোকে ভয় দেখিয়েছিলাম যাতে তুই ভয় পেয়ে চলে যাস, তারপর তুই ভয় পাস নাই, তুই পরের দিন আবার এসে জাল পেতেছিস, বাধ্য হয়ে আমি স্বপ্নে এসে তোকে দেখা দিলাম। মনে রাখিস, এরপর থেকে তোকে যেন এখানে আমি না দেখি, আর যদি দেখি তাহলে তোর কি পরিণতি হবে সেটা আমিও বলতে পারবো না, এটা মনে রাখিস। স্বপ্নের মধ্যে এরকম একটা হুমকি দেয়। ঘুম ভেঙে যায় জব্বার মিয়ার। ঘুম ভাঙার পর উনি চিন্তা করেন, আর ধুর, এটা কোনো স্বপ্ন, দুঃস্বপ্ন এসব তো সবসময়ই মানুষ দেখে অবচেতন মনে। আগের রাত্রে ওই যে ওরকম ঘটনা ঘটছে, তারপর ভোরের দিকেও ঘটছে, এই জন্য মনে হয় অবচেতন মনে এটা উনি দেখেছেন, এরকম চিন্তা করেছেন। তো স্বপ্ন দেখার পর উনি কি করেছেন, উনি দেখলেন যে কয়টা বাজে, মনে হলো ফজরের আজান দিয়ে দিয়েছে। চিন্তা করলেন যাই, আমার জালটা তুলে নিয়ে আসি, মাছ তো ধরতে হবে, জাল পেতে আসছেন উনি। তো উনি বের হয়ে যান বাসা থেকে। নির্দিষ্ট পথ হাঁটার পর ওই জায়গায় যাওয়ার জন্য আবার নৌকা ব্যবহার করতে হবে, উনি নৌকা নিয়ে ওই জায়গায় গিয়েছেন। তো যাওয়ার পর উনি জালগুলো চেক করছেন, দেখা গেল বেশ ভালোই মাছ পড়েছে। উনি মাছগুলো তুলে নৌকায় রাখছেন, নৌকার একটা পাশে বসে রয়েছেন। হঠাৎ করে এবার মনে হলো নৌকার অন্য পাশ দেবে গেল এবং উনি উঁচু হয়ে যাচ্ছেন, মানে নৌকার অপর পাশ উঁচু হয়ে যাচ্ছে। এইবার উনি প্রথমবারের মতো সামনাসামনি ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান খুব কালো লোমশ একটা অবয়ব বসে আছে, আর লম্বা করে হাত বাড়িয়ে দিয়ে ওই মাছ যেগুলো রাখা হচ্ছে নৌকার মাঝখানে, এগুলো খাচ্ছে।
এটা দেখে ওনার প্রচন্ড রাগ হয়। উনি করেছেন কি, মাছ তোলা বাদ দিয়ে নৌকার উপরে উঠে, নৌকায় কিন্তু বৈঠা ছাড়াও লম্বা একটা বাঁশ রাখা হয়, এই লম্বা বাঁশ দিয়ে নৌকাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয় যদি বৈঠা ব্যবহার না করা যায়। উনি ওই বাঁশটা নিয়ে করেছেন কি, ওই অবয়বটার গায়ে সজোরে আঘাত করেছেন। আঘাত করার পর মনে হলো উনি বাতাসে এই বাঁশ চালিয়েছেন। ওই বাঁশটা শরীরটা ভেদ করে নৌকারই অপর পাশে গিয়ে ঠন করে লেগে যায় এবং শব্দ হয়। উনি তো শরীরের শক্তি দিয়ে মূলত এই বাঁশটা দিয়ে আঘাত করেছিলেন, তো যেহেতু তার শরীর ভেদ করে এসে নৌকার অপর পাশে লেগেছে বাঁশটা, শরীরের ভারসাম্য আসলে উনি রক্ষা করতে পারেন নাই, উনি নৌকা থেকে পড়ে যান। আর তখনই ওই পিশাচটা তার উপর চড়াও হয়, তাকে ক্রমাগত চুবাতে থাকে। তবে অল্প কয়েকটা চুবানি দেওয়ার পর দূর থেকে ফজরের আজান ভেসে আসে। উনি যখন বের হয়েছেন তখনও ফজরের আজান হয়নি, তবে ফজরের আজান হওয়া হওয়া ভাব ছিল, এমন একটা অবস্থা আর কি। তো ওই অভাবটা তাকে ছেড়ে দিয়ে চলে যায়। তো উনি কোনো মতো ওইখান থেকে মাস্টার্স রেখেই, ওই জাল ওভাবে রেখেই নৌকা নিয়ে তীরে চলে আসেন, বাড়িতে যান, বাড়িতে গিয়ে বলেন এই ঘটনা। তো সকালবেলা যখন এই ব্যাপারটা চারদিকে ছড়িয়ে পড়ে যে জব্বার মিয়া তো সাহসী মানুষ, সে তো ভূতের হাতে চুবানি খাইছে, এরকম কথা চারদিকে ছড়িয়ে পড়ে, আশপাশ থেকে লোকজন আসে, তখন অনেকেই পরামর্শ দেন যে এইগুলো যদি একবার পিছে লাগে ধরে কিন্তু যায় না, ওই জায়গাটা ভালো না, এগুলো সহজে যাবে না, দ্রুত কোনো একটা হুজুর দেখাতে হবে, ভালো কোনো কবিরাজ দেখাও। কবিরাজ ওই অবস্থায় কোথায় পাওয়া যায়? 2 গ্রাম পরে একটা কবিরাজের খোঁজ পাওয়া যায়, তো তাকে ডেকে আনা হয়। কবিরাজ চলে আসেন। কবিরাজ চলে আসার পর কিছুটা ঝাড়ফুঁক করেন এবং শোনেন যে কি হয়েছে, আসলে তাকে কে মেরেছে এইভাবে, ওখানে কে আছে, এই বিষয়টা জানার জন্য কবিরাজ তার সাথে থাকা বেশ কিছু জিনগুলোকে ওখানে পাঠিয়ে দেয় খোঁজ খবর আনার জন্য ওই সময়টাতে। এটা কিন্তু দিনের বেলায় হচ্ছে আর কি। তো মোটামুটি 5 মিনিট পরেই মাত্র একটা জিন কবিরাজের কাছে ফেরত আসে। তো কবিরাজ জিজ্ঞেস করে যে তুমি একা আসছো কেন, অন্যগুলা কই? তখন সেই জিন জানায় যে সাথে যারা ছিল প্রত্যেককেই ওই ভয়ঙ্কর পিশাচটা নিমেষেই হত্যা করে ফেলেছে, আর আমাকে হত্যা করেনি, খবর যেন আমি পাঠাতে পারি এই জন্য। খবর এইটাই যে ওই জায়গাতে কোনোভাবেই যাওয়া যাবে না, ওখানে যেন কেউ মাছ ধরতে না যায়, ওখানে খুব ভয়ঙ্কর শক্তিশালী একটা পিশাচ থাকে, ওখানে মাছ ধরা নিষেধ, আর জব্বার মিয়াকে বাঁচানোর কোনো সুযোগ নাই। আর কবিরাজ তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, তুমি যদি এক্ষুনি এখান থেকে না যাও তাহলে ওই জিনটা এখনই এখানে চলে আসবে আর তোমার ঘাড় মটকে দেবে। এই কথা শোনার সাথে সাথে কবিরাজ তার তল্পি তল্পা নিয়ে ঝেড়ে দিয়েছেন এক দৌড় ওখান থেকে। এই ঘটনার পর থেকেই অল্প কয়েকদিনের ব্যবধানে এই জব্বার মিয়া এমন শুকিয়ে যান, মনে হচ্ছে একটা কঙ্কালের উপর জাস্ট খালি চামড়া লাগানো হয়েছে। উনি খেতে পারতেন না, কিন্তু এত দ্রুত শরীরের এত অবনতি, এটা অবিশ্বাস্য। অল্প কয়েকদিনের মধ্যেই উনি মারা যান। এরপর থেকে ওই জায়গাতে এখনো পর্যন্ত কেউ মাছ ধরতে যায় না, কি বর্ষাকাল কি শীতকাল, কেউই যায় না। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, মাছ ধরা রিলেটেড ঘটনাগুলো আমাদের বাংলাদেশে ভৌতিক ঘটনার প্রেক্ষাপটে ক্লাসিক্যাল ঘটনা, মানে যখনই ভৌতিক ঘটনার আলোচনা উঠে আসে, মাছ ধরা কেন্দ্রিক ঘটনাগুলো যদি আমরা না শুনি মনে হয় সেগুলো অপূর্ণই থেকে গেল। শেষ ঘটনা দিয়েই মনে হয় আজকের এপিসোডের পূর্ণতা পেল।